নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আজকের সকালে ব্রেকিং নিউজ। আজকের এক ধর্ষণকারীকে খুব খারাপভাবে মারা হয়েছে এবং তাকে মারার আগে নাকি টর্চার করা হয়েছে। ছেলেটার নাম ছিল রিশাদ। ছেলেটা নাকি কয়েকদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে। গতকালকে ছেলেটার লাশ একটা পর্নো ফ্যাক্টরিতে পাওয়া গেছে এবং ছেলেটিকে কে মেরেছে তাও জানা গেছে। খুনি হচ্ছে। খুনির নাম শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে, কিন্তু একজনের শোনার কোনো আগ্রহ নেই। সে হলো মেহেদি। খুনি হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের কিং প্রিন্স। এটা শোনার পর সবাই ভয় পেয়ে যায়, কারণ আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্সকে কে না চিনে। প্রিন্স হলো ওয়ার্ল্ডের রাজা। এটা শোনার পর সবাই ভয় পেলেও আমি জোরে জোরে হাসতেছি। আরও একটি খবর আছে, প্রিন্স খুন করেছে কিন্তু তাকে কেউ দেখতে পারে নাই, কারণ প্রিন্স ছদ্মবেশে নিয়ে খুন করেছে। কিন্তু প্রিন্স যতবারই খুন করে ততবারই খুন করা ব্যক্তিটির গায়ে প্রিন্স নামটি লিখে যায়। তাই পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই খুনগুলো প্রিন্স করেছে। কিন্তু প্রিন্স যে লোকগুলোকে খুন করে সেই লোকগুলো কোনো না কোনো খারাপ কাজে যুক্ত থাকে, কিন্তু পুলিশ চিন্তায় আছে, কারণ প্রিন্স এই খারাপ লোকগুলোকে কেন মারছে। তাই পুলিশ এগুলো নিয়ে অনেক চিন্তায় আছে। টিভিতে এমন নিউজ শুনে সবাই ভয় পেলেও কিন্তু একজন এখনো মন খুলে আসতেছে। সেই ব্যক্তিটি আর কেউ নয়, সেই ব্যক্তিটি হলাম আমি। আমি এই শহরে একটা কলেজে ভর্তি হয়েছি। আজ আমার কলেজে প্রথম দিন, তাই কলেজে যাই। কলেজে গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখি কতগুলো ছেলে একটা মেয়েকে রেগিং করতেছে। আমার এগুলো দেখে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু আমার কিছু করার নাই, কারণ আমি অসহায়। আমার নাই কোনো টাকা, নাই কোনো পয়সা, না আছে কিছু বলার ক্ষমতা। তাই ওইদিকে না তাকিয়ে কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খাই, আর সাথে সাথে মেয়েটা আমার গালে 2টা থাপ্পড় দিয়ে দিল। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। ছোট লোক কোথাকার, মেয়ে দেখলেই ধাক্কা মারতে মনে চায়। আসলে সরি, আমি মাথা নিচু করে হাঁটতেছি তো দেখতে পাই নাই। মেয়েটা আবার 2টা থাপ্পড় মারলো। পুরো কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। কারণটা নিজেও জানি না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। ইচ্ছা করে ধাক্কা মারছস, আবার বড় বড় কথা বলতেছস। মেয়েটা আমাকে মারতে দেখে কলেজে বাইরে র্যাগিং করতেছিল। ওই লোকগুলো আসছে। কি হয়েছে সানিয়া? দেখ না, এই ছেলেটা ধাক্কা মেরে আবার বড় বড় কথা বলতেছে। কি? ওর এত বড় সাহস তোমাকে ধাক্কা মারে? এটা বলে ওরা আমাকে মারা শুরু করলো। আমি ওদের মার সহ্য করতে থাকি, কারণ আমার মার সহ্য করার অভ্যাস আছে। কতক্ষণ মারার পর হইছে, এই ছেলেটাকে এখন ছেড়ে দে। ও এতক্ষণে বুঝে গেছে এই সোনিয়া কে। এই ছোট লোক, তোকে যেন আর আমার সামনে না দেখি। মাথা নিচু করে বললাম। তারপর সানিয়া আর ওর বান্ধবীরা চলে গেল। তখনই আমার কাছে একটা ছেলে আসলো। ছেলেটা আমার কাছে এসে বলল, ভাইয়া আপনি কলেজে নতুন তাই না? ভাইয়া একটু আগে আপনাকে যে মেয়েটা মারছে জানেন ও কে? না, কে ওই মেয়েটা? ওই মেয়েটা এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী শফিকুলের মেয়ে। ওর বাবার অনেক টাকা, তাই ওর উপর কেউ কথা বলতে পারে না, তাই ওর যা ইচ্ছা তাই করে। তাই ওর এত অহংকার? ভাই তুমি ওর সাথে লাগতে আসিও না, ও খুব ভয়ানক। ভাই আপনার নাম কি? মেহেদি। আপনার? আচ্ছা ভাই, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কিন্তু আমাকে পুরোটা বলতে দিল না। কিন্তু কি ভাই? আপনি আমাকে ভাই করে বলবেন না, আপনি আমাকে তুই করে বলবেন। আপনিও আমাকে তুই করে ডাকবেন। আবার আপনি? ও সরি, এতক্ষণ তো জিজ্ঞেস করি নাই। তোকে ওরা এত মারলো, তোর ব্যথা লাগে নাই? আরে গরিবের আবার ব্যথা লাগে নাকি? আমার কিছু হয়নি। ঠিক বলছস, আজ গরিব আর এতিম বলে কেউ পাত্তা দেয় না। কি তুইও এতিম? তোর মা বাবা কই থাকে? আমারও তোর মতো অবস্থা। ও সরি, আমি এভাবে বলতে চাই নাই। আচ্ছা চল এখন ক্লাসে যাই, ক্লাসের সময় হয়েছে। চল। ক্লাসে ঢুকে দেখি সামনের সিটটা খালি, তাই রাহাতকে বললাম, রাহাত সামনের বেঞ্চে বসি। কি? তুই এই সিটে বসিস না মেহেদি। কেন, কি হয়েছে? তুই আগে পিছনের বেঞ্চে চল, তারপর বলতেছি।
তারপর রাহাত আমাকে নিয়ে পিছনে একটা বেঞ্চে গিয়ে বসলো। আচ্ছা এখন বল, ওই বেঞ্চে কেন বসে না? কারণ ওই বেঞ্চে নাবিলা ছাড়া অন্য কেউ বসতে পারে না। যদি কেউ বসে তাকে অনেক মারে। একবার একটা ছেলে বসেছিল, তাই দেখে নাবিলা ওই ছেলেটারে মাইরা হসপিটালে ভর্তি করাইছে। তারপর থেকে ওই বেঞ্চে আর কেউ বসে না, শুধু নাবিলা আর ওর বান্ধবীরা বসে। ও কখনো এই বেঞ্চে বসার চেষ্টাও করিস না। কিছুক্ষণ পর নাবিলা আর তার বন্ধুরা এসে, এই মেয়ে এদিকে আয়। নাবিল একটা মেয়েকে উদ্দেশ্য করে বলল, জি আপু বলেন। এই বেঞ্চটা পরিষ্কার করে দে। জি আপু এখনই করে দিতেছি। মেয়েটা টিস্যু বের করে বেঞ্চটাকে মুছে পরিষ্কার করে দিল। এখনই যা। আপু। তারপর নাবিলা আর তার বন্ধুরা বেঞ্চটাতে বসলো। কিছুক্ষণ পর স্যার আসলো। সবাই কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন স্যার? ভালো। এই ছেলে, তোমাকে তো আগে এই কলেজে দেখি নাই। জি স্যার, আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। তোমাকে এই কলেজে চান্স দিছে কে? জি স্যার। তোমার মতো ক্ষেত ফকিরকে এই কলেজে চান্স দিছে কে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। স্যার মনে হয় প্রিন্সিপালের হাতে পায়ে ধরে চান্স পাইছে এই কলেজে। নাবিলার কথা শুনে ক্লাসের সবাই জোরে জোরে হাসতেছে। আর এই ছেলে, তোমাকে না বলছি কতবার এই ড্রেসে কলেজে আসবে না, তারপরও তুমি এই ড্রেসে কলেজে আসো। রাহাত মাথা নিচু করে আছে। স্যারের মনে হয় টাকার অভাব। টাকা না থাকলে আমাদের কাছ থেকে নিও, আমরা ভিক্ষা হিসাবে দিয়ে দিব। নাবিলার কথা শুনে সবাই হাসতেছে। নেহা তুই ঠিক বলছস, একটা ক্ষেতের সাথে আরেকটা ক্ষেত আসছে। স্টুডেন্ট, এসব ক্ষেত নিয়ে পরে পাওয়া যাবে, এখন সবাই ক্লাস করো। জি স্যার। দোস্ত, আজকে আমরা গরিব আর এতিম বলে সবাই আমাদের কত অপমান করে। হ্যাঁ রে, কিন্তু একদিন দেখবি আমরা অনেক ধনী হয়ে যাব। মানে? আমরা পড়ালেখা শেষ করে বড় চাকরি করে আমরাও একদিন বড়লোক হব। তুই ঠিক বলছস। ততদিন আমাদের অনেক কিছু সহ্য করতে হবে। এখন ওসব কথা বাদ দিয়ে ক্লাস করি। তারপর একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে সবাই বের হয়ে যেতে লাগলো। আমি রাহাত বসে আছি। এরপর এক একটা ছেলে এসে বলল, কি রে তোরা ক্ষেত দুইটা এখনো বসে আছিস কেন? আরেকজন এসে বলল, ওরা মনে হয় এমন কলেজের মতো বড় বড় দালানের বাসায় জীবনেও থাকে নাই, তাই যেতে ইচ্ছে করতেছে না। আরেকটা এসে বলল, হ্যাঁ তা তুই তো আগে সবার আগে চলে যেতি, তা এখন কেন ক্লাসে বসে আছস? মনে হয় এই নতুন ক্ষেতটার জন্য বসে আছে। দোস্ত তোরা চল, এই ক্ষেতগুলোর সাথে কথা বললে লাভ নেই, দেখোস না ওদের গায়ের থেকে কি গন্ধ। চল। এই তোরা তাড়াতাড়ি ক্লাস থেকে যা, না হলে পুরো ক্লাসটা নোংরা হয়ে যাবে। এসব বলতে বলতে ছেলেগুলো চলে গেল। দোস্ত চল, আর ওদের কথাই কিছু মনে করিস না, বড় লোকগুলো এমনই হয়। চল। আচ্ছা রাহাত, তুই তো পড়ালেখার খরচ কিভাবে চালাস? টিউশনি করে চালাই। কোনো রকমে চালাতে পারি। মানে? পরে জানতে পারবি। পরে কেন জানতে পারবো? এত কথা বলস কেন? বললাম না পরে জানতে পারবি। আমি আর রাহাত কথা বলতে বলতে কলেজের মাঠে চলে আসছি। কলেজের মাঠে আসতে নাবিলা ডাক দিল। আমি আর রাহাত কথা বলতে বলতে কলেজের মাঠে চলে আসি। দেখি নাবিলা আর তার বন্ধুরা মাঠে কোনো একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। নাবিলা আমাদের দেখে ডাক দিল, এই ক্ষেতেরা এদিকে আয়। দোস্ত চল, ডাকতেছে। আমাদের কেন ডাকতেছে? কথা না বলে চল তো। নাবিলার কাছে এসে, আপু আসছে। তোদের ডাকছি আরো আগে, আসতে দেরি হলো কেন? না মানে আপু কিছু না। সত্যি করে বল, না হলে তো জানিস আমি কিভাবে কথা বের করি। আপু ও শুধু জিজ্ঞেস করলো আপনি কি জন্য ডাকছেন। কি রে তুই জানোস আমি কে? আমি ডাকছি মানে তোকে অবশ্যই আসতে হবে, না হলে সকালের কথা মনে আছে? আপু ও নতুন তাই বুঝতে পারে নাই, ওকে এবার মাফ করে দেন। এই তোর সাথে কথা বলছি, তুই কেন কথা বলতেছস? রাহাত মাথা নিচু করে আছে। এই খ্যাত, তুই আজকের প্রথম তাই তোকে মাফ করে দিলাম। এরপর যদি তোকে ডাক দেই চলে আসবি, না হলে। আমি মাথা নাড়ালাম। এখন তোরা দুজনেই যা, আর আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আয়। কিন্তু আপু টাকা? আমরা জানি তোদের মতো ফকিররা কখনো আইসক্রিমের টাকা দিতে পারবে না, এই নে টাকা। আমি আর রাহাত টাকাগুলো নিয়ে নাবিলা আর ওর বন্ধুদের জন্য আইসক্রিম নিয়ে আসলাম। আইসক্রিমগুলো নিয়ে নাবিলা আর ওর বন্ধুদের দিলাম। আপু আমরা এখন যেতে পারি? এই তোদের এখন আমি যেতে বলছি।
তাহলে আমার কথা ছাড়া তোরা চলে যেতে চাইতেছস? না আসলে নাবিলা, ওদের যেতে দে। ওরা আমাদের সাথে থাকলে আমাদের খাওয়ার ব্যাঘাত ঘটবে। ওরা দুজনে আমরা খাওয়ার সময় আমাদের খাওয়ার দিকে তাকিয়ে থাকবে, তাই আমাদের আবার পেট খারাপ হতে পারে। তুই ঠিক বলছস অভি। এই তোরা যা তাড়াতাড়ি, তোদের এগুলো খাওয়ার এখনো সময় হয় নাই। তোদের মতো ফকিররা এগুলো খেতে পারবে না। যা তোরা তাড়াতাড়ি এখান থেকে যা। বলে আমি একটা হাসি দিয়ে চলে আসতে যাব, তখনই অভি আমাকে পা দিয়ে ফেলে দেয়। আমি গিয়ে সোজা নাবিলার গায়ে গিয়ে পড়লাম। নাবিলা আমাকে ধাক্কা দিয়ে ওর গায়ে থেকে সরিয়ে ঠাস ঠাস 2টা থাপ্পড় দিল। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গায়ের ওপর পড়স? আসলে আপু, তুই সকালেও আমাকে ধাক্কা দিছস, তোকে এত মারলাম, তারপরেও তুই আমাকে ধাক্কা মারলি? তোর এত বড় সাহস! এই ক্ষেতের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই নাবিলাকে ধাক্কা মারস? তোরা দেখতো, সে আমাকে মার। অভির কথা শুনে ওরা সবাই আমাকে মারা শুরু করলো। আপু, ওকে মাফ করে দেন, ও ইচ্ছা করে করে নাই। আমি রাহাতকে ইশারায় চুপ থাকতে বলি। কিছুক্ষণ পর নাবিলা বলল, এই অভি, তোরা এখন ছেড়ে দেই খ্যাটটাকে, এর এখন পুরো শিক্ষা হইছে। নাবিলার কথা শুনে সবাই আমাকে মারা বন্ধ করে দিল। তোকে আজকের দিনে 2 বার মারলাম, এরপর যদি তুই কখনো আমার গায়ের সাথে ধাক্কা খাস তাহলে তোকে মেরে একবারে হসপিটালে ভর্তি করে দিব, যাতে কোনোদিনও হাঁটতে না পারস। নাবিলা, ও কখনো আর তোর সাথে উঁচু গলায় কোথাও বলবে না। ওকে যে মার দিয়েছি। অভি, তুই ঠিক বলছিস। আর এই ছেলে, ওকে তুই ভালো করে বলে দিস আমরা কে। এই নে টাকা, আর তোর বন্ধুকে হসপিটালে নিয়ে চিকিৎসা করিয়ে নিস। নাবিলা রাহাতকে কতগুলো টাকা দিল। আমি মাথা নিচু করে বসে আছি। এখনো মাটিতে ওরা মারার ফলে ঠোঁটটা খানিকটা কেটে গেছে, তাই একটু একটু জ্বলতেছে। আর ছোট লোক, তুই আজকের দিনের কথা মনে রাখিস। আমি শুধু মাথা নাড়ালাম। এই তোরা চল এখন। নাবিলা ওর বন্ধুদের উদ্দেশ্যে বলল। চলো। অভি যাওয়ার সময় আমার দিকে একবার তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। আমিও একটা মুচকি হাসি দিলাম। দোস্ত, তোকে ওরা মারলো, আমি কিছু করতে পারলাম না। আমি একজন স্বার্থপর বন্ধু, যে নিজের বন্ধুর বিপদে সাহায্য করতে পারি নাই। আরে তুই নিজেকে কেন দোষ দিতেছস? এখানে আমরা দুজনেই অসহায়, আমাদের কিছু করার সাহসও নাই। তাছাড়া আমার তো কিছু হয় নাই। এখন চল। আগে চল হসপিটালে যাই। না, আমি পরে যাব হসপিটালে, এখন বাসায় চল। কিন্তু কোনো কিন্তু না, আমি বললাম না পরে ডাক্তার দেখাবো। আচ্ছা দেখাইস। এই নে টাকা। আমার কাছে টাকা আছে। এগুলো আমি দেই নাই, নাবিলা দিছে তোকে হসপিটালে নেওয়ার জন্য। আমার লাগবে না, বরং এগুলো তুই রাখ, তোর কাজে লাগবে। কিন্তু তুই ডাক্তার দেখাবি কেমনে? আমার কাছে টাকা আছে, বললাম না। এখন কোনো কথা না বলে চল তো। আচ্ছা, এই অভি ছেলেটা আবার কে রে? ও হলো নাবিনার বাবার বিজনেস পার্টনারের ছেলে। নাবিলাকে নাকি সে পছন্দ করে। ও চল এখন বাসায় যাই। আমি বাসায় এসে শাওয়ার নিয়ে হালকা ওষুধ দিলাম ব্যথার জন্য। রাতে ভাবতে লাগলাম নাবিলা মেয়েটা কত সুন্দর, আর তার ভিতরে কত অহংকার। ভাবতে লাগলাম আজকের দিনে ঘটে যাওয়া কাহিনীগুলো। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনেও নেই। তারপরের দিন সকালে উঠে কলেজে যাই। কলেজে গিয়ে দেখি রাহাত গেটের কাছে দাঁড়িয়ে আছে। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর জন্য দাঁড়ায় আছিলাম। ও চল। আমি আর রাহাত কলেজের ভিতরে ঢুকতে দেখি কলেজের মাঠের মধ্যে সবাই জড়ো হয়ে আছে। এখানে কি হয়েছে জানি না, চল গিয়ে দেখি। চল। আমি আর রাহাত ওখানে গেলাম। গিয়ে দেখি একটা ছেলেকে নাবিলা, অভি আর ওর বন্ধুরা অনেক মারতেছে। তা দেখে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ভাই এই ছেলেটাকে মারতেছে কেন? কেন ক্ষেত, তুই জানিস না কেন মারতেছে? না ভাই। এই ছেলেটাকে নাবিলা আপু আর ওর বন্ধুরা রেগিং করতেছে। ছেলেটা নাবিলা আপুর কথা না মানায় মারতাছে। ও কেন, তোর কালকের কথা মনে নাই? তোকে কি করছে? মনে আছে। আমি মাথা নিচু করে বললাম। এখন আমার পাশ থেকে তোরা সর, তোদের গায়ের থেকে গন্ধ উঠতেছে। আমাকে আর রাহাতকে উদ্দেশ্য করে বলল। চল রাহাত, ক্লাসে যাই। চল। আমি আর রাহাত যখন ক্লাসের জন্য রওনা দিব তখনই নাবিলা ডাক দিল। এই খ্যাত, এদিকে আয়। জি আসতেছে আপু। এই তোকে ডাকছি, আমি তো ওই ক্ষেতকে ডাকছি, তোকে না। আর তুই যদি আরেকবার কথা বলস তাহলে তোর খবর আছে। এই তুই এদিকে আয়। আমাকে উদ্দেশ্য করে বলল। আমি রাহাতকে উদ্দেশ্য করে বললাম যাতে কোনো কথা না বলতে। তোকে কালকে এত মারলাম, তাও কিভাবে কলেজে আসছস? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তুই আমাদের সবার পা মুছে দিবি।
অভি ঠিক বলছস, ওই ছেলেকে মারতে গিয়ে পায়ে ময়লা লেগে গেছে, পরিষ্কার করা দরকার ছিল। এখন তুই পরিষ্কার করবি। নাবিলা, ওই ক্ষেতটাকেও নে পরিষ্কার করতে। তুইও এদিকে আয়, আমাদের পাগুলো পরিষ্কার করে দে। নাবিলা রাহাতকে উদ্দেশ্য করে বলল, কিন্তু কি দিয়া পরিষ্কার করুন? সেটা তুই জানোস। কেন, তোর সার দিয়ে পরিষ্কার করবি? কিন্তু আমাদের সার তো নষ্ট হয়ে যাবে। ওই তোর ওই ক্ষেত মার্কা শার্ট নষ্ট হলে কি সমস্যা? রাহাত আর আমি মাথা নিচু করে আছি। তাছাড়া শার্টের টাকা আমি দিয়ে দিব। কিন্তু আপু সবার সামনে, আপু একটু সম্মান আছে না? ওই ক্ষেত, তোর আবার কি সম্মান? 2 টাকার ক্ষেত আবার আসছে সম্মান। তাড়াতাড়ি পা মুছে দে, না হলে। না না আপু, আমি করে দিতেছি। কর। রাহাত নিজের শার্ট খুলতেছে, কিন্তু আমি এখনো দাঁড়াই আছি। এই তুই দাঁড়াইয়া আসতো কেন? তুই শার্ট খুলতেছো না কেন? আমি কেন? আমাকে রাহাত পুরোটা বলতে না দিয়ে ইশারায় দিয়ে শার্ট খুলতে ফেলতে বললো। আমি নিজেই শার্ট খুলে ফেললাম। কলেজের সবার সামনে শার্টটা খুলতে লজ্জা লাগলেও আমার কিছু করার নাই। শার্ট খোলার পর এখন পা মুছা শুরু কর। আমি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও নাবিলার পা মুছতে শুরু করলাম। ভালো করে মুছ, যাতে কোনো ময়লা না থাকে। আমার আর রাহাতের কাণ্ড দেখে কলেজের সবাই হাসতেছে। আমি আর রাহাত মাথা নিচু করে পা মুছে দিচ্ছি নাবিলা আর ওর বন্ধুদের। নাবিলার পা মুছার পর, ওই তুই এখন আমার পা মুছে দে। আমি মুছে দিব? তো কি আমি অন্য কাউকে বলছি নাকি? তাড়াতাড়ি মুছে দে। আমি অভির পা মুছে দিলাম। পা মুছা শেষ হতেই অভি আমার বুকে একটা লাথি মেরে দিল। আমি কিছুটা দূরে ছিটকে গেলাম। এটা দেখে কলেজের সবাই হেসে দিল। রাহাত আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। কেমন দিলাম মিস্টার খ্যাত? আমি মাথা নিচু করে বসে আছি। খ্যাত মনে হয় ব্যথা পাইছে নাবিলা, ক্ষেতকে কিছু টাকা দিয়ে দে, যাতে ওষুধ খেয়ে একটু ব্যথা কমাতে পারে। এই নে টাকা, ওষুধ খেয়ে নিস। এই নাবিলা, চলো ক্লাসে। নাবিলা আর ওর বন্ধুরা চলে গেল ক্লাসে। ক্লাসে চলে যায়। অফিস যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে যায়। আমি একটু মুচকে হাসি দিলাম। দোস্ত চল ডাক্তারের কাছে যাই। ধুৎ শালা, আমার কিছু হয় নাই, ক্লাসে চল তো। কি? অবাক হওয়ার কিছু নাই, কিচ্ছু হয় না আমার, বললাম না ক্লাসে চল। আচ্ছা দোস্ত, ওরা এত কিছু করে, পুলিশ ওদের কিছু বলে না? তুই কি বলদ নাকি? আমি কেন বলদ হইতে যাবো? শালা টাকা থাকলে মামু অভাব হয় নাকি? ক্লাসে ঢোকার সময় সবাই আমাদের দিকে তাকিয়ে হাসতেছে, কারণ একটু আগে সবার সামনে নাবিলা কি করলো, পুরো প্রেস্টিজ পাংচার করে দিছে। কিছুক্ষণ পর স্যার আসছে। স্যার এসে আমাকে দেখে আর রাহাতকে নানাভাবে অপমান করলো। সব সহ্য করলাম। তারপর ক্লাস শেষ করে সবার আগে বাসায় চলে আসলাম, যাতে কেউ কিছু না বলতে পারে। রাতে খাবার প্রতিদিনই একটা নিউজ আসে প্রিন্সের নামে। প্রিন্স প্রতিদিনই একজন করে খারাপ লোককে মারে। তা শুনে সবারই খুশি, কারণ দেশে খারাপ কাজ এখন বেশি হয় না। আর এদিকে আমার আর রাহাতের জীবন চলতেছে কলেজের সবার সামনে অপমানিত হয়ে। এভাবে কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে কলেজের সবাই আমাকে আর রাহাতকে নানাভাবে অপমান করেছে। নাবিলা ওর বন্ধুরা আমাকে অনেক অপমান করেছে। আমাদের দুজনকে তবে বেশি অপমান করেছে আমাকে। অনেকবার নাবিলা আর ওর বন্ধুরা মারছেও, কিন্তু আমি সব সহ্য করে নিচ্ছি। একদিন আমি আর রাহাত কলেজে যাই। কলেজে গিয়ে দেখি একটা মেয়ে কান্না করছে। পাশে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বললাম, কি হয়েছে ভাইয়া? সেটা আর মেয়েটা আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে আছে, আর মেয়েটা এখনো কান্না করতেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? ভাই অনেক কিছু হয়েছে। ছেলেটা খানিকটা কান্না করে বলল, বলো কি হয়েছে? তুমি শুনলেও কিছু করতে পারবে না। ভাই বলো না, কিছু না করতে পারলেও। মেয়েটা এখনো কান্না করতেছে। আচ্ছা ভাই, তাহলে শোনো। কেন ভাই? আমি কিছু করতে না পারলেও বলো। আমরা দুজনকে ভালোবাসি। আজকে যখন কলেজে আসি, নাবিলা আপু আর ওর বন্ধুরা আড্ডা দিতেছে। আমি আর নীলা যখন গেট দিয়ে ঢুকতে যাব, তখনই নাবিলা আপুর বন্ধু অভি আমাদের ডাক দিল। ওদের কাছে যেতে ওরা আমাদের টিস করতে শুরু করলো। এই সময় নাবিলার বন্ধু অভি নীলার গায়ে হাত দেয়, তাই আমি বাধা দেওয়াতে আমাকে মারধর করে। এটা বলেই ছেলেটা কান্না করতেছে। পাশে থাকা মেয়েটা আরো জোরে জোরে কান্না করতেছে। এটা শোনার পর আমার মাথা গরম হয়ে যায়। আমি ওখান থেকে নাবিলা আর ওর বন্ধুদের আড্ডা দিতেছে ওখানে গিয়ে যাইতেছি। তখন রাহাত বলল, মেহেদি যাস না, ওরা বেশি ভয়ানক। আমি কোনো কথা না বলে ওদের সামনে গেলাম। আমাকে দেখেই বলল, কি রে খ্যাত, অন্যদিন তো ডেকে আনতে হয়, আজ নিজেই চলে আসলি? ওর মনে হয় আজকে র্যাগিং হওয়ার খুব ইচ্ছা, তাই চলে আসছে। তাহলে তো একটু র্যাগিং করা দরকার।
এই তোরা ওকে ধর, আজকে ওকে নিয়ে ডাস্টবিনের ভিতর ফালামু। এই বলে অভি আর ওর বন্ধুরা আমাকে ধরতে আসবে। তার আগে আমি হিন্দি ফিল্মের মতো অভির পেটে দিলাম একটা ঘুষি, আর অভি আর ওর বন্ধুরা সবাই গিয়ে একটু দূরে গিয়ে পড়লো। সবাই ঠাস করে কিছু একটা পড়ে যাওয়ার মতো আওয়াজ পেল। আওয়াজ শুনে পিছনে তাকায়, পিছনে তাকিয়ে দেখে অভি আর ওর বন্ধুরা মাটিতে পড়ে আছে, আর সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার মায়ের দেখে নাবিল আর রাহাত কলেজের সবাই অবাক হলো। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুদের গায়ে হাত তুলোস? তোরা এই নীলা মেয়েকে ইপটিজিং করছস, আর ওকে ওর বিএফ কে মারার চেষ্টা করছস, তাই মারছি। এখনই সাহসে কি দেখলি? ওদের মারলে তোর সমস্যা কি? কারণ ওরা একে অপরকে ভালোবাসে, আর আমি কখনো একজনের ভালোবাসার মানুষকে অন্য কেউ ছেলে ইপটিজিং করতে দেখতে পারি না। তো ওর ভালোবাসার মানুষকে ইফটিজিং করলে তোর কি সমস্যা? আরে তুই কখনো ভালোবাসা কি চিনিস নাকি? ভালোবাসা কাকে বলে, ভালোবাসার জিনিসটা কি? আর তুইও তো একটা মেয়ে, তোর সামনে আরেকজন মেয়েকে ইপটিজিং করতেছে, তুই কিছু বললি না, আর তুই ওকে সাপোর্ট করতেছস। এখন যদি ওর জায়গায় তুই থাকতি, তোকে ইপটিজিং করলে তোর কেমন লাগতো? তোর মতো 2 টাকার খ্যাতের আমার জ্ঞান দেওয়া লাগবে না। এটা কোনো জ্ঞান না, যা সত্য তাই। তোকে আমি দেখে নিব। তুই নাবিলা চৌধুরীর গায়ে হাত দিছস? দেখে নিস, সাথে ক্যামেরা আনিস, যাতে সারা বছর চিনে রাখতে পারিস। তুই আমার গায়ে হাত তুলছু, তোকে তো আমি আয় মার আমায়, তোর বাবা মার মাল আয় মার। এটা বলে দৌড়ে গিয়ে অভিবুকে ঘুষি মারলাম। অভি গিয়ে সোজা নাবিলার পায়ের কাছে পড়লো। তারপর নাবিলাকে বললাম, যা তোর বন্ধুকে নিয়ে যা, আর হসপিটালে ভর্তি করায় আয়, না হলে মারা যাবে। টাকাটা লাগলে আমার কাছে এসে নিস। তোকে আমি দেখে নিব তুই নাবিলা চৌধুরীর গায়ে হাত দিছস। যা যা দেখে নিস। নাবিলা রেগে গজগজ করতে করতে চলে গেল, আর কলেজের ছেলেরা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যে মেয়ের সাথে কেউ কথা বলতে ভয় পায়, আজ সেই মেয়েকে এই ছেলে মারলো। আমি রাহাতের কাছে যাই, রাহাত আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওই ওভাবে অবাক হওয়ার কি আছে? রাহাত এখনো নিশ্চুপ। ওই আচ্ছা, আপনি কি মেহেদি? ওই শালা, আমি মেহেদি না হলে এতদিন তোর সাথে কে আসছিল? তাও ঠিক। আচ্ছা, তুই মারামারি জানোস? আমি আরো অনেক কিছু জানি, এখন চল। আচ্ছা, একটু আগে যে মায়ের দিলি ওটার নাম কি? বাংলা মায়ের, এত কথা না বলে চল। হুম আমি আর রাহাত তারপর নীলা ওর বিএফ ওই ছেলেটার কাছে গেলাম। ভাই, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। ছেলে আর মেয়েটা এখনো নিশ্চুপ। কি হয়েছে? ভাই তুমি জানো একটু আগে তুমি কার গায়ে হাত তুলছো? ওসব বাদ দাও, এখন বলো তোমাকে হসপিটালে যেতে হবে কিনা? না ভাই, আমার কিছু হয়নি। ভাই তুমি এখন বাসায় চলে যাও, আর কলেজে এসো না, কারণ নাবিলা একটু পর পুলিশ নিয়ে আসবে। পুলিশ আসলে তোমাকে থানায় নিয়ে গেলে তোমার হাড্ডি গুড্ডি আসতে রাখবে না। ভাইয়া, নীল ঠিক বলছে, তুমি চলে যাও, না হলে তোমার ওকে। দোস্ত, তুই অন্য কোথাও চলে যা। ধুৎ শালা, তোর ভয় পাওয়ার কিছু নাই। তুই শুধু দেখ আমি কি করি। কি করবি? তুই শুধু দেখ। ভাই, তোমার মোবাইলটা দাও তো একটু। নেও ভাই। আমি মোবাইলটা নিয়ে কিছু দূরে গিয়ে কতক্ষণ কথা বলে আবার মোবাইলটা নীলকে দিয়ে দিলাম। কাকে কল দিছো ভাই? এমনি একজনকে। আচ্ছা ভাই, তোমার নামটা কি? মেহেদি, আর ওর নাম রাহাত। তোমাদের দুজনের নাম তো শুনছি। আচ্ছা ভাই, আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু তুই করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওই আবার ভাইয়া মানে? বন্ধুরা কেউ ভাইয়া বলে তুই করে বলা লাগবে। বলবো। আচ্ছা, এখন ক্লাসে যাই। দোস্ত, নাদিয়া যদি... রাহাতকে পুরোটা বলতে না দিয়ে, দোস্ত তোর এত সব ভাবা লাগবে না, তুই শুধু কি হয় দেখ, আর এখন ক্লাসে চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেতে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ যে মেয়ের গায়ে কেউ হাত তুলতে সাহস হয় না, সে মেয়ের গায়ে এই ছেলে কিভাবে হাত তুলে। তারপর আমি, নীলা, রাহাত গিয়ে বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার এসে আজকে আমাকে আর অপমান করলো না। ক্লাসে নীলা, রাহাত ওরা চিন্তিত আছে নাবিলার ব্যাপারে, কিন্তু আমি চিন্তিত নেই। একে একে সব ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ হলে যখন বের হতে যাব, তখনই কিছু পুলিশ আসে। এই, এখানে মেহেদিকে? জি, আমি হাত তুললাম। আমার হাত তোলা দেখে রাহাত, নীলা, কলেজের সবাই অবাক হয়েছে। চল থানায় চল। কেন? এই বেয়াদবের বাচ্চা, তোর কাছে জিজ্ঞেস করতে হবে কেন নিয়ে যাব? চুপচাপ থানায় চল। স্যার, আসলে... এই, তোরা আবার কারা? আপনি ওকে ভুল বুঝছেন স্যার, আমরা ওর বন্ধু। ওই
কোনটা ভুল কোনটা সঠিক তোদের কাছে শিখতে হবে নাকি? বেশি কথা বললে তোদেরকে ধরে নিয়ে যাব। আমি ইশারায় নীলা আর রাহাতকে চুপ থাকতে বলি। স্যার, আপনি আমাকে ধরে নিয়ে গিয়ে বড় একটা ভুল করতেছেন। এই কুত্তার বাচ্চা, কোনটা তোর? এত বড় সাহস তুই আমার মুখের ওপর কথা বলিস? তোকে আমি আজকে জেলে নিয়ে কি যে অবস্থা করি। ওসি এই বলে আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। আমি শুধু মুসকে মুসকে হাসতেছি। থানায় এসে দেখি নাবিলা আর নাবিলার বাবা আর অভির বাবা বসে আছে। আমাকে দেখে বলল, বাবা দেখো, এই ছেলেটা আমার গায়ে হাত তুলছে আর অভিকে মারছে। নাবিলার বাবা আর অভির বাবা আমার কাছে এসে দুজনে আমার কলার ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তোলস? আজকে বুঝবি আমার মেয়ের গায়ে হাত তোলার পরিণাম কি। এই ছেলে আমার ছেলেকে মারছে, আজ দেখবি তোর কি অবস্থা করি। অভির বাবা এটা বলে আমাকে একটা চড় মারে। আরো মারতে যাবে এমন সময় ওসি এসে অভির বাবাকে আটকে ফেলে। স্যার, আপনার কষ্ট করতে হবে না, আমি আছি কি জন্য। এই কুত্তার বাচ্চার যেন একটা হাড্ডি যেন আস্ত না থাকে। স্যার। ওসি আমাকে একটা ধাক্কা দিল। আমি গিয়ে সোজা নাবিলার সামনে গিয়ে পড়লাম। নাবিলা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিল। তুই আজকে আমার গায়ে হাত তুলছিস, এখন তুই বুঝবি আমি কি জিনিস। আমি নাবিলাকে একটা মুচকি হাসি দিয়ে বললাম, একটু পর অ্যাকশন শুরু হবে, তখন বুঝে নিবি আমি কি নাকি তুই কে। তোকে তো আমি। নাবিলাকে কিছু বলতে না দিয়ে, তোর তো দেখি এখনো তেজ যায়নি বলে আমাকে ধাক্কা দিয়ে জেলের ভিতর ঢুকিয়ে দিল ওসি। তারপর নাবিলা বলল, ম্যাডাম আপনারা বসুন, আমি এই কুত্তাটাকে দেখতেছি। ভালো করে দেখুন যাতে আমার দিকে আর চোখ তুলে না তাকাতে পারে। ওই কুত্তার বাচ্চার এমন মাইট দিবেন যাতে আর কোনোদিন আমার মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার মেয়ের দিকে তাকাতেই ভয় পায়। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস আমার ছেলেকে মারে। ওসি, ওর হাত পা সব ভেঙে দিন, যত টাকা লাগে আমার থেকে নিয়ে। স্যার, আপনারা শুধু দেখেন আমি কি করি। এটা বলে জেলের ভিতরে ঢুকে আমার কাছে এসে বলল, তুই বড় সাহসী হয়ে গেছো তো, দেখা যায়। আমি শুধু মুসকে মুসকে হাসতেছি। ওই তুই আর হাসবি না, জানোস এখন আমি তোর কি অবস্থা করব? আমি সব জানি, এখন কি কি ঘটবে, প্রস্তুত থাক তা দেখার জন্য। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। একটু পর আরো অবাক হবি। ওই ওসি, ওখানে এত কথা না বলে ওকে মেরে হাত পা ভেঙে দে। জি স্যার। কুত্তার বাচ্চা, তুই এতক্ষণ অনেক হাসছস, এবার কাঁদবি, দেখ আমি তোর কি অবস্থা করি। ওসি এটা বলে যখনই মারতে যাবে তখনই চারদিকে শুশু বাতাসে বইতে শুরু করে আর হেলিকপ্টারের আওয়াজ আসতেছে। আমি তখন হাসতে থাকি। তোর হাসি আমি বের করতেছি। এটা বলে ওসি যখন আমাকে মারবে তখন বাইরে থাকা কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, শহরের সবচেয়ে বড় দুই ডন রানা আর রাজু আসছে, যারা কিনা মাফিয়াদের কিং প্রিন্সের ডান হাত। ওনাদের সাথে স্যার 3টা হেলিকপ্টার আসছে আর সাথে অনেকগুলো লোকও। এটা শোনার পর নাবিলার বাবা, অভির বাবা সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। আর এদিকে ওসি আর থানার সব লোক ভয়ে কাঁপতে থাকে। রানা আর রাজুর নাম শুনে রানা আর রাজুকে না চিনে এই শহরে কেউ নাই। এই শহরের সবচেয়ে বড় ডন রানা আর রাজু, আর তাদের দুজনের উপরে রয়েছে ওয়ার্ল্ড মাফিয়াদের রাজা প্রিন্স, যাকে এখন পর্যন্ত তার লোক ছাড়া কেউ দেখে নাই। রানা আর রাজু হঠাৎ আসাতে ওসি সহ সবাই ভয় পাইছে, আর আমি হাসতেছি। তোর হাসি আমি বের করব, আগে দেখি রানা আর রাজু ভাইয়ারা কি জন্য আসছে, দেখি। যা ভালো করে দেখে আয়। ওসি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে স্টেশনের বাইরে গেল। বাইরে গিয়ে দেখে অনেকগুলো গাড়ি আর অনেকগুলো লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর রানা আর রাজু দুজনে 2টা হেলিকপ্টার থেকে নামতেছে। আর একটা হেলিকপ্টার দেখতে অনেক সুন্দর আর অন্য হেলিকপ্টারগুলোর থেকে দামি। রানা আর রাজু হেলিকপ্টার থেকে নামতেই ওসি আর সব পুলিশ দৌড়ে তার কাছে গেল। ভাইয়া আপনি এখানে? ভাই, আপনার এখানে আসার দরকার কি ছিল? আপনি ডাক দিলে আমি আপনার কাছে চলে আসতাম। রাজা যখন জেলে থাকে তখন তার সৈন্য তো আসতেই হয়। রানা হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল। মানে ভাই, আমি তো কিছু বুঝলাম না। রানা আর রাজু হাঁটতে হাঁটতে নাবিলা আর নাবিলার বাবা অভির বাবার সামনে চলে আসে। আসসালামু আলাইকুম ভাই। রানা আর রাজু অভির বাবা, নাবিলার বাবা আর নাবিলার দিকে একবার তাকায়। তাতে নাবিলার বাবা, অভির বাবা ভয় পেয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। তারপর রাজু ওসিকে উদ্দেশ্য করে বলল, তোর এখনো বুঝার বয়স হয় নাই, এখন বল একটু কাকে থানায় ধরে নিয়ে এসছস? ভাই, কিছুক্ষণ আগে তো একটা ক্ষেত ছোট লোককে ধরে নিয়ে আসছে। এটা শোনার পর রানা ওসির গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। তুই জানোস একটু কাকে ধরে নিয়ে এসছস? তুই যাকে ধরে নিয়ে এসছস, যাকে তুই ছোট লোক বলতেছস,
সে চাইলে এখনই তোকে আর তোর পুরো গোষ্ঠীকে মেরে ফেলতে পারে। ওসি খানিকটা অবাক হলো। তাড়াতাড়ি জেল খুলে ভাইকে নিয়ে আয়, না হলে তোর পুরো পরিবারে কেউ বেঁচে থাকবে না। রাজুর কথা শুনে ওসি দৌড়ে গেল জেলে। আর নাবিলা আর নাবিলার বাবা, অভির বাবা আর ওসি সহ সবাই অবাক হলো। কি বললাম, কথা কানে যাইতেছে না? তাড়াতাড়ি ভাইকে বের কর, না হলে তোর ফ্যামিলি কেউ বাঁচতে পারবে না। রানার কথা শুনে ওসি ভয় পেয়ে বলল, ভাই আমাকে মাফ করে দেন। ওসি দৌড়ে আমার কাছে আসলো। আমি ওসিকে দেখে বললাম, কি বলছি ওসি? একটু পর আরো অবাক হবি। কেমন অবাক হলি? ওসি ভয় পেয়ে কিছু বলতেছে না। আর এদিকে রাহাত, নীল, নীলা মেহেদিকে নিয়ে আসার পর রিক্সা দিয়ে পুলিশ স্টেশনে আসতেছে। পুলিশ স্টেশনে এসে দেখে অনেকগুলো গাড়ি আর 3টা হেলিকপ্টার আর অনেকগুলো লোক গুলি নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে রাহাত নীল আর নীলাকে বলল, বলে রাহাত কান্না করে দিল। নীলা নীলকে উদ্দেশ্য করে কান্না করে দিয়ে বলল, নীল, নীলা নিজেদের অপরাধী মনে করতেছে। তাদের জন্য মেহেদিকে আজকে পুলিশ ধরলো। তাদের জন্য মেহেদি আজকে যদি নাবিলা আর অভির গায়ে হাত না তুলতো তাহলে মেহেদির কিছু হতো না। আর রাহাত বেচারা তার বেস্ট ফ্রেন্ডের জন্য কান্না করতেছে। আর এদিকে আমি রানাদের সামনে আসতেই রানা আর রাজু এসে আমাকে একটা কোট পরাইয়া দিল আর দুজনে আমার দু হাতে দুটো চুমু দিল। এটা দেখে ওসি, সব পুলিশ সহ নাবিলা আর নাবিলার বাবা, অভির বাবা অবাক হলো। নাবিলার মনে মনে ভাবতেছে, কে এই খেতটা যাকে কিনা এত বড় বড় মাস্টাররা কোট পরায় দেয়, যে কিনা ওসির পরিবারের সবাইকে মেরে ফেলতে পারবে? কে এই মেহেদি? এই মেহেদির আসল পরিচয় কি? নাবিলার মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপর রানা বলল, তোরা ভাইকে খেত বলছো? জানোস ভাইকে? ভাই হলো পুরো ওয়ার্ল্ডের রাজ, পুরো ওয়ার্ল্ডের মাফিয়া কিং, যাকে সবাই এক নামে চিনে কিন্তু কেউ দেখতে পায় না। ভাই হলো সেই ছদ্মবেশী মাফিয়া প্রিন্স। প্রিন্স নামটা শোনার পর ওসি, নাবিলা, নাবিলার বাবা, অভির বাবা আর পুলিশের পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। ওসি এটা শোনার পর আমার পায়ে পড়ে গেল। ভাই আমাকে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমাকে মারবেন না ভাই। ভাই আমি বুঝতে পারি নাই ভাই, আমাকে ক্ষমা করে দেন এইবারের মতো, আর কখনো এমন ভুল করব না। ওসি কান্না করে দিল। আমি ওসিকে পায়ের কাছ থেকে তুলে নিয়ে দিলাম একটা ঠাস করে থাপ্পড়। তোকে কি জন্য মারছি জানোস? তুই আমার মা বাবাকে নিয়ে গালি দিছিস তাই। ভাই আমি কখনো আর কোনো মা বাবাকে গালি দিব না ভাই, এইবারের মতো মাফ করে দেন। আমি এবারের মতো তোকে মাফ করে দিলাম। সামনের বার যেন কোনো লোকের মা বাবাকে নিয়ে গালি দিবি না। গালি দিলে তোকে আর এই দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। ভাই আর কখনো কাউকে গালি দিব না। মনে থাকে যেন। আমি হেঁটে নাবিলাদের সামনে নাবিলার দিকে তাকাতেই নাবিলা, নাবিলার বাবা, অভির বাবা সবাই ভয়ে চুপসে যায়। কি রে জোকার, একটু আগে তো বললি মেরে ফেলবি, আর এখন কেন ভয়ে চুপসে গেছস? জোকার মানে? এগুলো তোর এখনো বোঝার বয়স হয় নাই। তা ম্যাম, আপনি তো বললেন আমাকে নাকি মেরে ফেলবেন, তা এখনো কেন মারতেছেন না? নাবিলা নিশ্চুপ। তা ম্যাম বললাম না, একটু পর অ্যাকশন শুরু হবে। এখন কেমন অ্যাকশন শুরু হইলো? আরো অ্যাকশন আছে, তা আস্তে আস্তে টের পাইবেন। নাবিলা এখনো নিশ্চুপ। আমি এটা বলে একটা চশমা পরে পুলিশ স্টেশন থেকে বের হই। বাইরে এসে দেখি অনেক সাংবাদিক আরো অনেক লোক দাঁড়িয়ে আছে। এতক্ষণে সবাই আমার পরিচয় পেয়ে গেছে। আমাকে দেখে সবাই বলল, স্যার আয়েগা। আমাকে বের হতে দেখে অনেক সাংবাদিকই আমার কাছে আসতে চাইছিল, কিন্তু ভয়ে কেউ আসতেছে না। আমাকে এই অবস্থায় দেখে রাহাত, নীল, নীলা অবাক হয়ে গেল। আমি নীল, নীলা, রাহাতের কাছে গেলাম। কি রে শালা, তোরা এমনে চায় আসুস কেন? ভাই আমরা কি স্বপ্ন দেখতে আছি নাকি? তোর শালা, তোরা আবার স্বপ্ন দেখবি কেন? না ভাইয়া, আন্ডার ওয়ার্ল্ডের রাজা আমাদের সাথে কথা বলতেছে। এটা কি ভাই, আমরা স্বপ্ন দেখতেছি? ওই তোরা বন্ধু হয়ে আমার ভাইয়া ডাকতেছিস কেন? না ভাই, আন্ডার ওয়ার্ল্ডের রাজ কিভাবে আমার বন্ধু হয়? ওই হালা, আরেকবার যদি ভাই কস তাহলে তোদের এখান থেকে একটা লাথি মারবো। না ভাইয়া, আমাদের মারবেন না ভাইয়া, আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই। ওই তোরা আমার বন্ধু, আমার বন্ধুর মতোই থাকবি। বন্ধুত্বের মধ্যে এত ভাইয়া ভাইয়া করবি না। আন্ডারওয়ার্ল্ডের রাজা হয়েছি তো কি হয়েছে? আন্ডারওয়ার্ল্ডের রাজাদের কি বন্ধু থাকে না নাকি? এখন থেকে বন্ধুদের মতো তুই করে বলবি। এখন রাহাত, তুই আমার সাথে যাবি। আর নীল, নীলা, তোদের আমার গাড়ি দিয়ে তোদেরকে আমার লোকেরা বাসে পৌঁছে দিবে। আমি কেন আপনার সাথে যাবো ভাই? ওই হালা, ভাই মানে? বন্ধুত্বের মাঝে আবার ভাই আছে নাকি? বন্ধুত্বের মাঝে আবার ভাই বলস? ও সরি, তোর সাথে আমি যাবো না কেন? আজ থেকে তুই আমার সাথে থাকবি। তোর সাথে থাকবো না মানে?
ওদিকে সবাই একটু অবাক হলো। ওয়ার্ল্ডের কিং কেন এত লোক থাকতে এই দুইটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতেছে? আমার সাথে আমার বাসায় থাকবি। কিন্তু কোনো কিন্তু না, এখন চল আমার সাথে। কিন্তু মেস থেকে আমার সব জিনিস আনতে হবে আগে। সব আমার লোকেরা নিয়ে আসবে, চল তুই। নীলা, তোদের আমার গাড়ি দিয়ে পৌঁছে দিবে আমার লোকেরা। তার দরকার নাই, আমরা যেতে পারবো। চুপ থাক। এই লাবু, এদিকে আয়। জি তাই বলেন। যা, এদেরকে গাড়িতে করে নিয়ে যা। এদের সাবধানে নিয়ে যাবি, এদের যেন কোনো ক্ষতি না হয়। জি ভাই। এদের দিয়ে আসার সময় মেস থেকে সব জিনিস নিয়ে শুধু বাড়িতে চলে আসবি। ভাই। তারপর আমি আর রাহাত সবচেয়ে দামি হেলিকপ্টার, মানে আমার হেলিকপ্টারে ওঠার সময় অনেকে আমার সাথে কথা বলতে আসতে চাইছিল, কিন্তু আমার লোকেরা কাউকে আসতে দেয় নাই। আমি আর রাহাত হেলিকপ্টারে গিয়ে বসলাম, আর রানা আর রাজু গিয়ে ওদের হেলিকপ্টারে গিয়ে বসলো। আমি হেলিকপ্টারে বসার পর নাবিলার দিকে একবার তাকালাম, দেখি নাবিলা আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রাহাত, রাজা, রানা সবাই আমার বাসায় চলে আসে। বাসায় আসতেই আমার হেলিকপ্টার আমার নিচের বাসার ছাদে বসে, আর রানা আর রাজুদের হেলিকপ্টার আরো সামনে যাইতেছে। এটা দেখে রাহাত বলল, ওদের হেলিকপ্টার আবার কই যায়? ওদের হেলিকপ্টার একটু সামনে গিয়ে ওখানে বসবে, আর ওরা ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসবে। ও হ্যাঁ। আমি আর রাহাত হেলিকপ্টার থেকে নামতেই কতগুলো লোক এসে আমাকে সালাম দিল। আমি ওদের সালামের উত্তর দিলাম। তারপর রাহাতকে নিয়ে আমি ছাদ থেকে নিচে আসলাম। রাহাতকে একটা রুমে দেখিয়ে বললাম, আজ থেকে তুই এই রুমে থাকবি, আর তোকে দেখাশোনার জন্য ওরা থাকবে। আমি কতগুলো লোককে দেখাই দিলাম। ওগুলো দরকার কি ছিল? বেশি কথা বলিস না, তুই কলেজের শুরু থেকে বন্ধু হিসেবে আমার পাশে থাকছিলি, তাই এটুকু তোর জন্য কিছু না। আর শোন, ওরা তোকে সবকিছু বোঝাই দেবে, কোনো সমস্যা হলে বলিস। যা, এখন ফ্রেশ হয়ে আয়, আর খাবার খেয়ে তোকে নিয়ে একটা জায়গায় যাব। আচ্ছা যা, আমি এটা বলে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে নিয়ে নিচে ফ্রেশ হওয়ার পর বাইরে এসে দেখি রাহাত, রানা আর রাজুর সাথে কথা বলতেছে। আমি ওদের দেখে বললাম, বাহ, ভালোই তো ভাব হয়েছে তোদের। ভাই, এই ভাইটাও খুব ভালো। এখন চল সবাই খাবার খেয়ে নেই। তারপর সবাই খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণের পর রাহাত এসে বলল, দোস্ত, তুই আগে এত বড় বাড়িতে থাকতি? কম, মাঝে মাঝে থাকতাম। দোস্ত, তুই যে এ বাড়িতে থাকিস, তোর কোনো শত্রু তোকে যদি এ বাড়িতে হামলা করে তখন? আরে তুই বোকা নাকি? এখানে গেটের কাছে 50 জন লোক থাকে, তারপর ছাদে থাকে 10 জন, চারদিকে গার্ড আর অনেক বৈজ্ঞানিক যন্ত্র আছে। আর তাছাড়া আমাকে আজকে ছাড়া আর কোনোদিন আমাকে লোক ছাড়া কেউ দেখে নাই। আর এমন কোনো লোকের সাহস নেই আন্ডারওয়ার্ল্ডের রাজ্যে প্রিন্সের উপর হাত দেবে। তোকে নিয়ে একটা জায়গায় যাব, বললাম না? তাড়াতাড়ি চলে আয়, ওখানে যেতে হবে। কই যাবি? গেলেই দেখতে পাবি। আর হ্যাঁ, এখানে তোকে কেউ কিছু বলবে না, কারণ আজকে থেকে তুই এখানকার দ্বিতীয় বস। সবাই তোকে ভাই বলে ডাকবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, বের হতে হবে। তোর জন্য সবকিছু তোর রুমে আছে। রাহাত রেডি হতে চলে গেল, আর আমিও রেডি হয়ে নিলাম। রাহাত রেডি হয়ে বের হওয়ার পর, দোস্ত, তোকে তো গোলাপি কোটে পুরো নায়কের মতো লাগছে। আমার চেয়ে তোকে নীল কোটে আরো সুন্দর লাগতেছে। হইছে, আর বলতে হবে না। রানা? জি ভাই। সব খাবার দাবার আর সব পোশাক নিছ তো? জি ভাই। চল এখন সবাই। দোস্ত, খাবার আর কাপড় চোপড় কি জন্য? গেলেই দেখতে পাবি, এখন চল। তারপর আমি আর রাহাত একটা গাড়িতে বসলাম, আর রানা আর রাজু, লাবু আর আমার কতগুলো লোক অন্য সব গাড়িতে। মোট গাড়ির সংখ্যা 11টি। আমার সামনে গাড়ি 5টা আর পেছনে 5টা, আর মাঝখানে আমি। রাস্তায় একসাথে 11টা গাড়ি চলতে দেখে সবাই বুঝে গেছে এগুলো সব আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্সের গাড়ি, কারণ গাড়িগুলো সব একটু আগে টিভিতে একটা পুলিশ স্টেশনে দেখাইছে। সাথে ছিল আন্ডারওয়ার্ল্ডের রাজা প্রিন্স। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা এতিমখানার সামনে দাঁড়ালো। তা দেখে রাহাত বুঝে গেল আমি এখানে কেন আসছি। আচ্ছা দোস্ত, তুই এখানে প্রতিদিনই আসস? আসি। দোস্ত, তুই এখানে প্রতিদিন আসস, তোকে কেউ দেখে না? রানা, রাজু আর এতিমখানার সবাই দেখে। বাইরের কেউ তোকে দেখে না? রাস্তা দিয়ে আসছস কোনো পুলিশ অথবা তোর শত্রু অথবা অন্য কোনো লোক? তুই কি পাগল নাকি? কেন? আচ্ছা, আমি যখন কলেজে যাইতাম কেউ কি আমাকে চিনছিল? তোকে চিনবে কিভাবে? তুই তো ছদ্মবেশ নিয়ে গিয়েছিলি। ঠিক তেমনি আমি এখানে ছদ্মবেশ নিয়ে আসছিলাম। ও আচ্ছা, তো তুই এতিমখানায় আসছস, অনেকে দেখছে। তো কি হয়েছে? আজকে তো আমাকে পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখছে। না,
তোর কোনো শত্রু যদি তোর সাথে শত্রুতা করে এই এতিমখানার বাচ্চা অথবা এখানের কোনো লোকের ক্ষতি করে? তুই কি পাগল নাকি? প্রিন্স এমন কাছাকাছি কখনো করে না। মানে? এখানে কোনোদিন কোনো লোক কিছু করতে পারবে না, কারণ এখানে কাজ করে প্রতিটা লোক মারামারিতে ট্রেনিং প্রাপ্ত, আর কাজ করে সবার কাছে গলি আছে। আর এখানে এমন কতগুলো বৈজ্ঞানিক ডিভাইস আছে যে খুব ভয়ঙ্কর, আর এখানে চারপাশে সিসি ক্যামেরা দ্বারা ঘেরা। তার মধ্যে এমন কোনো লোকের সাহস নাই যে এই এতিমখানার বাচ্চাদের ক্ষতি করবে। ও আচ্ছা, তুই এইসব জিজ্ঞেস করতেছিস কেন? আমি যদি এগুলো জিজ্ঞেস না করি, পাঠকরা প্রিন্স কে, প্রিন্স এর লাইফস্টাইল আর প্রিন্স কিভাবে ছদ্মবেশ নেয় তার সম্পর্কে জানবে কিভাবে? ও এখন এতিমখানার ভিতরে চল। তারপর আমি, রাহাত, রানা, রাজু মিলে এতিমখানার সব বাচ্চাদের খাবার আর পোশাক দিয়ে বাচ্চাদের সাথে কিছুক্ষণ গল্প করে তারপর চলে আসি। বাসায় এসে রাহাত বলল, দোস্ত, আমার অনেক দিনের আশা ছিল এতিমখানার বাচ্চাদের নিজ হাতে খাওয়াবো, কিন্তু গরিব বলে খাওয়াইতে পারতাম না। কিন্তু আজকে নিজের হাতে খাওয়াইতে পেরেছি তোর কারণে। আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। শালা, ভাই তো ভাই, এখন যা তোর রুমে গিয়ে বিশ্রাম নে। রাহাত চলে গেল আর আমি নিজের রুমে এসে শুয়ে পড়লাম। রাতে খাবার খেয়ে নিচের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম বাবা মায়ের কথা। বাবা মা থাকলে হয়তো আজকে আমি কোনটা হতাম না। আর ওদিকে নাবিলা ভাবতে লাগলো মেহেদির কথা। মেহেদিকে আমি কত অপমান করলাম, কত মারলাম, তারপরে মেহেদি এত বড় মাফিয়া হয়েও আমাকে কেন কিছু বলে নাই। আস্তে আস্তে নাবিলা মেহেদির প্রতি দুর্বল হয়ে যাইতেছে। নাবিলা মেহেদির কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাতে পারে নাই। সকালে আমি, রাহাত রেডি হয়ে কলেজে গেলাম। আজকে অন্যদিনের চেয়ে আলাদাভাবে কলেজে গেলাম। যেমন অন্যদিন কলেজে খ্যাতের মতো যাইতাম কলেজে, আজ স্টাইলিশ হয়ে 8-6টা গাড়ি নিয়ে কলেজে গেলাম। রাস্তা দিয়ে কলেজ যাওয়ার সময় রাস্তার সব লোক আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে, কারণ সবাই জানে এইসব দামি ব্র্যান্ডের গাড়িগুলো সব প্রিন্সের। কলেজে পৌঁছানোর পর কলেজের গেটে গাড়িগুলো থামার পর কলেজের সবার নজর যায় আমাদের গাড়িগুলোর উপর। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে আসলো দুজন ছেলে। সবার দুজনকে চিনতে কোনো অসুবিধা হয়নি, কারণ তারা দুজন হলো কলেজের সেই দুজন খ্যাত। রাহাত আর অন্যজন হলো ছদ্মবেশী মাফিয়া কিং প্রিন্স, যাকে সবাই আগে খ্যাত মেহেদি না হিসেবেই জানতো। আমি আর রাহাত গাড়ি থেকে নামতেই অনেক ছেলে মেয়ে আমার সাথে কথা বলতে আসছিল, কিন্তু রানা, রাজু আর আমার লোক তাদের আটকে দেয়। তারপর আমি সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার, আপনারা সবাই প্রতিদিন এই দুজনকে খ্যাত বলে অপমান করতেন, কিন্তু আজকে সবাই এই খ্যাত দুজনের সাথে কথা বলতে আপনারা চলে আসছেন। সবাই নিশ্চুপ। কি ব্যাপার, আজকে এই খ্যাত ছোট লোক দুইটাকে অপমান আর মারবেন নাকি? সবাই এখন নিশ্চুপ। কি হলো? সবাই তারপর বলল, ভাই আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দেন। খ্যাত আর ছোট লোকের কাছে ক্ষমা চাইলে আপনাদের প্রেস্টিজ পাংচার হবে না? সবাই নিশ্চুপ। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। আমার কথা শুনে খানিকটা অবাক হলো, তারপর বলল, দোস্ত, তুই এদের এত তাড়াতাড়ি ক্ষমা করে দিছস? এদের ক্ষমা করে দিছি, কারণ এরা তো বেশি ভুল করে নাই। আর তাছাড়া যে যত বড় ভুল করুক তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে তুই নাবি আর অভিকে ক্ষমা করে দিবি? নাবিলার সাথে কিছু বোঝাপড়া করে ওকে ক্ষমা করে দেব, কিন্তু অভির ব্যাপারটা পরে বুঝবো। মানে? ওটা পরে বুঝবি, এখন চুপ থাক। আচ্ছা, তোমাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। এটা বলে আমি আর রাহাত ওখান থেকে চলে আসি। কিছু দূর এসে আমি আর রাহাত একটা গাছের নিচে বসে আড্ডা দিতেছি। অনেকে আমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে আসতে চাইছে, কিন্তু ভয় আসতেছে না। কিন্তু কতগুলো ছেলে মেয়ে আসছে সাহস করে। আমি আর রাহাত তাদের সবাইকে মাফ করে দেই আর ফ্রেন্ডশিপ করি। এটা দেখে সবাই আস্তে আস্তে ফ্রেন্ডশিপ করতে আসে। আমি সবার সাথে ফ্রেন্ডশিপ করি, সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে অনেকে চলে যায়। বাকি আমি আর রাহাত আর কিছু ছেলে মেয়ে আড্ডা দিতেছি। কিছুক্ষণ পর নীল আর নীলা আসলো। কি রে, তোদের আসতে এত দেরি হয়েছে কেন? কি মানে করছিস? আসলে আমরা দুজন একটু ঘুরতে গেছিলাম। বাহ, তোরা দুজন রিলেশন করে বলে নিজেরা পার্কে একা ঘুরতে যাস? আচ্ছা, আমি আর রাহাত সিঙ্গেল বলে। ভাই, আমরাও কিন্তু সিঙ্গেল। ওই বন্ধুত্বের মধ্যে ভাই মানে? ও সরি, আমরাও কিন্তু সিঙ্গেল। তোরা বন্ধু মানে? আমি আর রাহাত সবাইকে মাফ করে দিছি। বাহ দোস্ত, তোর জবাব হয় না। কেন? কারণ তুই এত সহজে সবাইকে আপন করে নিস, সেজন্য।
ওইসব কথা বাদ দে, এখন তোরা দুজন এখান থেকে ঘুরে বেড়াবি আর প্রেম করবি। আমরা কি করবো? আমি আছি না তোমার জন্য? আমার জন্য তুই আসিস মানে? মানে প্রেম করার জন্য। না রে, আমার সিট খালি নাই, আমি একজনকে ভালোবাসি। মানে? একজনকে ভালোবাসি। আমরা মাফিয়া বলে কি আমরা কাউকে ভালোবাসতে পারবো না? তা না নয়, তুই ভালোবাসস আবার কারে? সময় হলে জানতে পারবি। আমি আমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতেছি, কিছুক্ষণ পর নাবিলা আসলো আর সাথে নেহা। আজ অভি আসে না, কারণ কালকে মায়েরে মনে হয় হসপিটাল বসে আছে। নাবিলাকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত একটু ঘুমাতে পারে নাই। নাবিলা আর নেহা গাড়ি থেকে নেমে আমাকে আর রাহাতকে সবার সাথে কথা বলতে দেখে একটু অবাক হলো। আমি আর নাবিলার দিকে একবার তাকিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর ক্লাসের টাইম হয়, ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকে আমি, রাহাত, নীলা বিছানার দিকে বেঞ্চে বসলাম। তখন নাবিলা আসলো। নাবিলা এসে ক্লাসে ঢোকার সময় আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে না খেয়াল করে বসে আছি। অন্যদিকে নাবিলা আমার দিকে তাকিয়ে আছে, তাই নেহা বলল, নাবিলা আর তাকাইতে হইব না, এখন চল গিয়ে বসি। মানে? আমাকে মিথ্যা বলে লাভ নাই। আমি আজকে তোকে দেখে বুঝে গেছি তুই মেহেদির উপর দুর্বল। এসব কথা বাদ দিয়ে চল গিয়ে বেঞ্চে বসি। বসবো। আচ্ছা, আমরা প্রিন্সকে থুকু মেহেদিকে এত অপমান করলাম, মারলাম। মেহেদি এত বড় ডন হয়েও আমাদের অপমান আর মায়ের সহ্য করছে, কিন্তু কেন? নেহা, এসব কথা এখন বাদ দে, আর আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা, প্রিন্স এত বড় মাফিয়া হয়েও তোকে ওর জীবনের সাথে জড়াবে কখনো তোকে? নেহা, একটু চুপ থাক, ভালো লাগছে না। কিন্তু তুই যদি প্রিন্সকে জড়াইতে পারস, আমার লাইফ সেটেল। মানে? পরে বুঝবি। এখন বেঞ্চে বসবি নাকি এখানে দাঁড়ায় থাকবি? চল বসি। নাবিলা আর নেহা বেঞ্চে বসে পড়লো, আর এদিকে কতগুলো মেয়ে আমার সাথে কথা বলতে আসছে। তা দেখে নাবিলার রাগে ফুলতেছে। তা দেখে আমি আরো মেয়েগুলোর সাথে হেসে হেসে কথা বলতেছি। তা দেখে নাবিলা যা করলো তা দেখে আমি অবাক। নাবিলা ওদিকে রাগে ফুলতেছে, তা দেখে আমি আরো মেয়েদের সাথে হেসে হেসে কথা বলতেছি। তা দেখে নাবিলা আমাদের দিকে এসে বলল, এখানে কি হচ্ছে? কই আপু, কিছু না। তাহলে এখানে হেসে হেসে কথা বলা হচ্ছে কেন? আপু, আমরা হেসে হেসে কথা বললে আপনার সমস্যা কোথায়? এই, আমি তোর কোন জন্মের আপু লাগি রে? নাবিলা আমার কলার ধরে বলল। আরে আপু, আপনি কলার ধরছেন কেন? আচ্ছা, আপনাকে আপু বলবো না, এখন থেকে ম্যাডাম বলে ডাকবো। এবার খুশি ম্যাডাম? মেহেদি। ম্যাডাম, আমাকে কি আজকেও কোনো কাজ করে দিতে হবে? কাজ করে দিতে হলে বলেন, আমি করে দিতেছি। আমার কথা শুনে ক্লাসের ছেলেমেয়েরা একটু অবাক হলো, যে কিনা এই ওয়ার্ল্ডের ডন, সে কিনা সামান্য একটা বিজনেসম্যানের মেয়েকে এগুলো বলতেছে। আমি কি তোমাকে এ কথা বলছি? না ম্যাডাম, আপনি প্রতিদিন আমাকে ডেকে একটা না একটা কাজ করান, আবার অপমান করেন। তাই আজকে ভাবলাম কোন কাজ করাবেন অথবা অপমান করবেন। তা ম্যাডাম বলেন, আমার কি করতে হবে? মেহেদি, আমি তোমার কাছে সেই জন্য আসি নাই। তা ম্যাম, আপনি কি জন্য আসছেন? আমি শুধু বলতে আসছি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলবা না। কেন? আমি মেয়েদের সাথে কথা বললে আপনার সমস্যা? তোমাকে ওদের সাথে কথা বলতে দেখলে আমার খারাপ লাগে। কেন? আপনার কেন খারাপ লাগবে? আমি জানি না, কিন্তু তুমি ওদের সাথে কথা বলবে না। ম্যাম, আমি আমার পার্সোনাল লাইফে আমি যে মেয়ের সাথে ইচ্ছে সেই মেয়ের সাথে প্রেম করব, তাতে আপনার কি? আমি এত কিছু বুঝি না, তোমাকে কথা বলতে মানা করেছি, কথা বলবে না মেয়েদের সাথে, বাস। আমার মাথায় রাগ উঠে গেল, দিয়ে দিলাম নাবিলার গালে ঠাস করে একটা থাপ্পড়। আমার রাগের চোখ লাল হয়ে গেছে। তা দেখে সবাই ভয় পেয়ে গেল, নাবিলাও ভয় পেয়ে গেল। তোকে এতক্ষণে ভালোভাবে কথা বলছি, কানে যায় না? এতদিন অপমান করছস, কিচ্ছু বলি নাই, আবার কথা বলস। আমি মেয়েদের সাথে কথা বললে তোর সমস্যা কি? তোর মতো অহংকারীর সাথে কথা বলি না আমি রাগ করে কথাগুলো বললাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। তোকে আবার মাফ? কেন? সবাইকে মাফ করে দিছো, আমাকে মাফ করে দিলে সমস্যা? সবার সাথে আবার তোর তুলনা? আচ্ছা, তুই তো কয়েকদিন আগে আমাকে অনেক অপমান করতি, কিন্তু কালকে তোকে মারার কারণে তুই প্রতিশোধ নিতে চাস। ও বুঝেছি, তুই আমার আসল পরিচয় পেয়ে তুই আমাকে এভাবে প্রতিশোধ নিতে পারবি না, তাই অন্যভাবে প্রতিশোধ নিতে চাস। সেটার আশা কখনো করিস না, কারণ
এখনো কারো বুকে এত সাহস নাই যে প্রিন্সের ক্ষতি করবে। তুমি যেটা ভাবতেছো আসলে সেটা না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, এখান থেকে যা। আমি অনেক জোরে কথাগুলো বললাম। নাবিলা কান্না করতে করতে নিচের বেঞ্চে গিয়ে বসলো। নাবিলাকে এভাবে কথা বলে নিজেরও খারাপ লাগলো, কিন্তু ও এতদিন আমার সাথে যা যা করেছে তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমার রাগ দেখে আর কোনো ছেলে মেয়ে ভয়ে আমার সাথে কথা বলতে আসলো না। আমি মন খারাপ করে বসে পড়লাম বেঞ্চে। তখনই রাহাত বলল, খুব ভালোবাসোস নাবিলাকে? মানে? আমি সব বুঝি। তোকে দেখে আমি প্রথম থেকেই বুঝে গেছি তুই নাবিলাকে পছন্দ করস। তাছাড়া এখনো তুই ওকে অপমান করে নিজেও কষ্ট পাইতেছস। তার থেকে আমি বুঝে গেছি তুই নাবিলাকে ভালোবাসস। তুই শালা সিঙ্গেল হয়েও বুঝে গেছিস ভালোবাসা কি? বাহ, আমাদের ডন তাহলে প্রেমে পড়ছে। তা আমাদের ট্রিট কই? ধুৎ শালা, আমি কি এখনো প্রেম শুরু করছি নাকি? কিন্তু নাবিলাকে আজকে দেখে মনে হয়েছে নাবিলা নিজের ভুল বুঝতে পেরেছে। আর তোকে মেয়েদের সাথে কথা বলতে দেখে ও এমন রিয়েক্ট করছে, তার মানে নাবিলাও তোর প্রতি দুর্বল হয়ে পড়ছে। আমারও তাই মনে হয়েছে। আচ্ছা নাবিলাকে তুই কি মেনে নিবি এত তাড়াতাড়ি? মানে তোর কথা বুঝলাম না। মানে নাবিলাকে তুই কি এখন মেনে নিবি? না, নাবিলা এখন আমার প্রতি পুরোপুরি দুর্বল হয় নাই। নাবিলাকে আরো আমার প্রতি দুর্বল হতে হবে, আর নাবিলাকে আর একটু শিক্ষা দিতে হবে, তারপর মেনে নিব। আর আমাকে আরো একটা প্রতিশোধ এখনো সম্পন্ন করতে হবে। মানে? পরে জানতে পারবি, এখন এসব কথা বাদ দে। কিছুক্ষণ পর স্যার আসলো। এসে একবার আমার দিকে তাকালো, আবার মাথা নিচে করে ফেলে। আর ক্লাস শুরু করতে যাবে তখনই আমি বললাম, কি স্যার, আজকে আমাকে অপমান না করে ক্লাস শুরু করতেছেন যে? প্রতিদিন তো আমাকে অপমান না করে ক্লাস শুরু করতেন না। স্যার নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। স্যার, কি আজকে আমাকে অপমান করতেছেন না কেন? মনে হয় আমাকে অপমান করলে প্রিন্স আপনার ক্ষতি করবে। স্যার দৌড়ে এসে আমার পায়ের কাছে পড়ে গেল। প্রিন্স ভাই, আমাকে মাফ করে দেন। আমি আর কখনো কোনো গরিব ছেলেকে অপমান করব না। প্লিজ আমার পরিবারের সাথে কিছু করবেন না। আমি স্যারকে পায়ের কাছ থেকে তুলে বললাম, আপনি আমার গুরুজন, আপনি কেন আমার পায়ে পড়তেছেন? আমাকে মাফ করে দাও প্রিন্স, আমার পরিবারের কোনো ক্ষতি করিও না প্লিজ। স্যার, আপনি একজন শিক্ষক হয়ে আপনি গরিব ছেলেদের অপমান করতেন। গরিব হয়ে জন্ম নেওয়া তো কোনো অপরাধ না। আর তারা গরিব হয়ে জন্ম হয়েও ভালোভাবে পড়ালেখা করে কলেজে আসে নিজেদের আশা পূরণের জন্য। কিন্তু স্যার, আপনি এই ছেলেগুলোকে অপমান করতেন। আচ্ছা স্যার, এমন অবস্থানে যদি আজকে আপনি থাকতেন তাহলে কি হতো? প্রিন্স, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর কখনো কোনো ছাত্রের সাথে খারাপ ব্যবহার করব না, কাউকে অপমান করব না। প্রিন্স, আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। স্যার, আমি আপনাকে অনেক আগে মাফ করে দিছি। তা আমি শুধু এটুকু বলবো, আপনি একটু গরিব ছাত্রদের সাথে ভালো ব্যবহার করবেন। প্রিন্স ভাই, সরি স্যার, আমি আপনার ছাত্র হয়ে আপনাকে অনেক কিছু বলে ফেললাম, আমাকে মাফ করে দিবেন। প্রিন্স ভাই, কেন মাপ চাচ্ছেন? আপনি আমাকে ঠিক কথাই বলছেন, ভুলটা তো আমারই ছিল। স্যার, আমি আপনার ছাত্র, আপনি আমাকে ছাত্র হিসেবে দেখবেন, অন্য কিছু না। ওকে। তারপর সব ক্লাস করলাম। ক্লাস শেষে নাবিলা আমাকে বলল, সবাইকে তো মাফ করে দিছো, আমাকেও মাফ করে দিলে সমস্যা কি? এই তোকে একবার বলছি না আমার সামনে আসবি না, যা এখান থেকে, আমার সামনে থেকে সর। এটা বলে আমি ওখান থেকে চলে আসি। আমি গাড়ির কাছে এসে পিছনে ফিরে দেখি নাবিলা বসে কান্না করতেছে, আর নেহা নাবিলার পাশে বসে আছে। আমি রাহাত গাড়ি নিয়ে বাসায় এসে পড়ি, আর নেহা নাবিলাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে গেল। এভাবে কেটে গেল 2-3 দিন। এই 2 দিনে নাবিলা আমার কাছে অনেকবার ক্ষমতা এসেছে, প্রতিবারেই আমি নাবিলাকে আহ্বান করে তাড়িয়ে দেই। রাহাত, নীলা সবাই বলতো নাবিলাকে মেনে নিতে, কিন্তু আমি মেনে নিইনি, কারণ নাবিলাকে আমি আরও কয়েকদিন পর মেনে নিব। তো আজকেও রেডি হয়ে গাড়ি নিয়ে আমার লোকদের নিয়ে রাহাত আর আমি কলেজে যাই। কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি, তখনই নাবিলা আসলো। নাবিলাকে দেখে বোঝা যাচ্ছে প্রতিদিনের মতো নাবিলা আজকেও রাতে অনেক কেঁদেছে। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। নাবিলা গাড়ি থেকে নেমে আমার কাছে আসবে, তখন এমন সময় কলেজে একটা ছেলে আসে। ছেলেটাকে দেখে আমি একটু অবাক হলাম, কারণ ছেলেটা হলো অফি। অফিকে দেখে বোঝা যাচ্ছে ওই দিনের মায়ের কারণে এখনো গায়ে ব্যান্ডেজ আছে। মনে হয় অভি এই 2 দিন হসপিটালে ছিল। অভি কলেজে গেট দিয়ে ঢুকতেই দেখলো আমি আর আমার বন্ধুরা বসে আছি। আমি অভিকে দেখে আমার আসল প্ল্যান শুরু করলাম। আমি অভিকে ডাক দিলাম। এটা দেখে অভি ভয় পেয়ে গেল, কারণ সবাই আমার আসল পরিচয় পেয়ে গেছে। অভি ভয়ে ভয়ে
আমার কাছে আসলো। ভাই ডাকছেন? কিরে মেহেদি, আজকে শালাই গাঞ্জা খাইছে নাকি? তোকে আর আমাকে প্রতিদিন অপমান করতো মারতো, আজ সে ভাই বলতেছে। শালা মনে হয় কম দামি গাঞ্জা খাইছে, তাই এমনি কথা বলছে। তোর এসব কথা বাদ দে তো। এই, তোর কি জন্য ডাকছি জানোস? না না ভাই। তুই এখন আমাদের সবার পা মুছে দিবি। কিন্তু ভাই সবার সামনে। তো কি হয়েছে, মুছে দিতে বলছি, মুছে দিবি, না হলে তোর এমন অবস্থা করব তুইও বুঝতে পারবি না। ভাই আমাকে মাফ করে দেন, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। তোকে সেসব এখন বলি নাই, তুই এখন আমার পা মুছে দিবি ব্যাস। ভাই আমি অভিকে আর কিছু বলতে না দিয়ে ঠাস করে দিলাম একটা থাপ্পড়। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলস? তোকে বলছি মুছে দিবি, মুছে দে। চিৎকার করে বললাম কথাগুলো। আমার চিৎকার শুনে সবাই আমার দিকে তাকালো, নাবিলাও তাকালো। ভাই করে দিতেছি। শার্ট খোল আর আগে নীলের পা মুছে দে, তারপর নীলার, তারপর রাহাতের, তারপর আমার। আমাদের কেন? তোদের পাও মুছে দিবে, কারণ একদিন আমাকে আর রাহাতকে দিয়ে ওর সব বন্ধুকে পা মুছিয়ে নিছে। আজ আমি ওকে দিয়ে একই কাজ করাবো। আমার পাও মোছার দরকার নাই, আমি ওকে মাফ করে দিছি। তোরা চুপ থাক। এই, তুই তাড়াতাড়ি শার্ট খুলে পা মুছে দেন, না হলে। অভি কিছুটা অনিচ্ছায় সত্ত্বেও তাড়াতাড়ি শার্ট খুলে পা মুছতে শুরু করলো। আর নাবিলা ওইদিকে দাঁড়ায় সব দেখতেছে, কোনো কিছু বলতেছে না। আর এদিকে পুরো ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। অভি লজ্জা পেলেও কিন্তু আমার ভয় করতেছে। অভি, নীল, নীলা এবং রাহাতের পা মুছে দিয়ে নিচের দিকে তাকিয়ে পা মুছে দিচ্ছে। অভি পা মুছে দেওয়ার সময় আমি ইচ্ছা করেই অভির শার্টটা আমার প্যান্টেই লাগালাম। তোর এত বড় সাহস, তুই তো ময়লা শার্ট আমার দামি প্যান্টে লাগাস? ভাই আমি ইচ্ছা করে লাগাইনি। চুপ। এটা বলে অভিকে মারা শুরু করলাম। অভিকে মারতে মারতে আধমরা করে ফেলছি। আমার মারা দেখে রাহাত, নীল, নীলা, রামিলা সহ সবাই অবাক হলো। রাহাত, নীল, নীলা মনে মনে বলতেছে, মেহেদির আবার কি হলো? নিজে ইচ্ছে করে শার্টটা নিজের প্যান্টে লাগাইয়া আমার শুধু শুধু অভিকে কেন মারতেছে? মেহেদির কি অভিকে কোনো বদলা নিচ্ছে? এদিকে আমার মায়ের দেখে নাবিলা সহ পুরো কলেজে সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে। আমি অভিকে মারা শেষ করে লাবুকে ডেকে বললাম, লাবু, এটার এই হসপিটালে ভর্তি করাই আয়। জি ভাই। লাবু অভিকে নিয়ে হসপিটালে চলে গেল। আর আমি অভির বাবাকে বলে দিলাম, কি খবর জোকার আঙ্কেল? এই কে তুই? আর আমি জোকার মানে? আমার নাম রিয়াদ চৌধুরী, আর আমাকে জোকার বলে ডাকতেছস কেন? তোর সাহস তো কম না। প্রিন্সের কাছে কোনো সাহসের দরকার হয় না। প্রিন্স ভাই আপনি? ভাই আপনাকে চিনতে পারি নাই, সরি। তোর ছেলেকে মেরে এই হসপিটালে ভর্তি করাইছি, যা দেখা কর। বলে আমি ফোন কেটে দিয়ে মনে মনে ভাবতেছি, এখন থেকে আমার প্ল্যান শুরু। এখন থেকে আমাকে নাবিলাকে মেনে নিতে হবে, তাহলে আমার কাজ আরো সহজ হয়ে যাবে। আমি রানা আর রাজুকে ডেকে বললাম, এই তোরা গাড়ি বের কর। জি ভাই করতাছি। চল, আজকে ক্লাস করো না, আজকে একটা জায়গায় ঘুরতে যাব। আমি রাহাত, নীলাকে উদ্দেশ্য করে বললাম। কিন্তু এখন? তোকে একটা কথা জিজ্ঞেস করব। আগে চল, ওখানে গিয়ে যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করিস, কারণ আমি জানি রাহাত কি জিজ্ঞেস করবে। তারপর আমি, নীল, নীলা, রাহাত সবাই মিলে গাড়ি নিয়ে চলে আসি একটা নদীর ধারে। নাবিলা আমাদের আসার সময় আমাদের দিকে তাকিয়ে আছে। নাবিলাও খুব ইচ্ছে করতেছে প্রিন্সের সাথে ঘোরার জন্য। আমরা নদীর কাছে এসে রানা আর রাজুকে বললাম, তোরা এখানে সবাই পাহারা দে। জি ভাই। আমি রাহাত, নীল, নীলাকে নিয়ে নদীর ধারে বসলাম। আচ্ছা রাহাত, তুই কি জিজ্ঞেস করতে চাইছিলি? তুই আজকে অভিকে এভাবে মারলি কেন? অভি আমাদের সাথে তো বেশি অন্যায় করেনি। তুই তো আজকে নিজে ইচ্ছা করে ওর ময়লা শার্ট তোর প্যান্টের সাথে লাগাইছস। আমি জানতাম তুই এটাই জিজ্ঞেস করবি। আচ্ছা শোন, আমি অভিকে আমাদের কলেজে অপমান করেছিল, সেই জন্য মারি নাই। আমি অভিকে মারছি কারণ আমার নিচের প্ল্যান অনুযায়ী। তোরা এইসব আস্তে আস্তে জানতে পারবি, এখন এসব সম্বন্ধে আর কথা বলিস না। তারপর সবাই নদীর ধারে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসি। রাত্রে অভির বাবা কল দিয়ে বলল, প্রিন্স তুমি কাজটা ঠিক করলে না। প্রিন্স যা করে কারো থেকে জিজ্ঞেস করে না, নিজেই করে। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা ভালো করেই জানে। প্রিন্স তুমি জানো না আমি আগে কে ছিলাম? তুই কে ছিলি, তোর 14 গোষ্ঠী কে ছিল, সবই প্রিন্স জানে। আর তুই কি প্ল্যান করতেছস, তোর ভবিষ্যৎ কি, সবই যেন বুঝতে পারবি। এখন কল রাখ, আমার সময়ের অপেক্ষা কর। এটা বলে কল কেটে দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম।
সকালে উঠে প্রতিদিনের মতো রাহাতকে নিয়ে কলেজে যাই। কলেজে যেয়ে আড্ডা দিতেছি, এমন সময় পাশের ভার্সিটির একটা মেয়ে আসলো। মেয়েটা আমার কাছে আসতেই ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করে বলল, প্রিন্স আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আমি... আর কিছু বলার আগে নাবিলা কোথা থেকে এসে মেয়েকে ঠাস করে দিল এক থাপ্পড়। তোর সাহস কি করে হয় মেহেদিকে প্রপোজ করার? আমি মেয়েটাকে মারতে দেখে নাবিলাকে ঠাস করে দিলাম এক থাপ্পড়। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? ওর সাহস কি করে হলো তোমাকে প্রপোজ করার? তাতে তোর কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুই আবার আমাকে ভালোবাসস? সত্যি আমি তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, আর শোন আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। আর যা এখন এখান থেকে সর, তোকে যেন আমার এখানে না দেখি। নাবিলা এটা শোনার পর কান্না করে দিল। চলে যাব সবাইকে ছেড়ে। নাবিলা কান্না করে কথাগুলো বলে চলে যাবে, তখনই তুমি চলে গেলে আমার কি হবে? মানে? খুব ভালোবাসি পাগলি। এটা বলার সাথে সাথে নাবিলা আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করতেছো কেন? এখনো কান্না করতেছে? কি হলো? তুমি আমাকে কষ্ট দিতেছো কেন? নাবিলা কান্না করে বলল, তার জন্য সরি, এখন সবাই দেখতেছে, ছাড়ো। দেখো আমার জিনিস আমি জড়িয়ে ধরেছি। তোমার জিনিস ধরো, এখন ছাড়ো। আপু আমরা দুজন, আমাকে মেয়েটা আর কিছু বলতে না দিয়ে। বুঝতে পারছি, আসলে সরি আমি প্রপোজ করার জন্য। ইটস ওকে। মেয়েটা মন খারাপ করে চলে গেল। ভাইয়া আমাকেও কি মাফ করে দেওয়া যায় না আগেরগুলোর জন্য? মাফ করে দিলাম। আর হ্যাঁ, এখন থেকে ভাই বলবে না, কারণ এখন থেকে ফ্রেন্ডস, সো তুই করে বলবা। দোস্ত, তুইও তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি, এখন শুধু আমি বাকি। রাহাত তুইও একটা প্রেম কর। আমার সাথে আবার কে প্রেম করবে? কেন, আমার ভাই কি কম স্মার্ট নাকি? কেন আমি থাকতে প্রেম করতে কাউকে খুঁজতে হবে নাকি? মানে নেহা তুই কি বলতেছস? তোকে বললাম না, তুই মেহেদিকে পেলে আমার লাইন ক্লিয়ার। মানে আমি তোকে বোঝাইতে চাইছি, তুই যদি মেহেদিকে পাস তাহলে আমিও রাহাতকে পেয়ে যাব। মানে আমি রাহাতকে ভালোবাসি। এসব কবে চলতেছে? তুই যেদিন থেকে মেহেদিকে ভালোবাসোস সেদিন থেকে আমিও রাহাতকে ভালোবাসি। তলে তলে এত দূর? তাহলে তো ভালোই, আমরা চারটায় মিঙ্গেল হয়ে যাব। আমাদের কথা শুনে রাহাত অবাক হয়ে শুনতেছে। তার রাহাত তুই কি বলস? তুই যা বলস। শালা, প্রেম করবি তুই, তাও আমার কথায় মানে? আচ্ছা তোর কেমন লাগে ওকে? ভালো। ধুরবাল, লজ্জা পাস কেন বল? এটা শুনে নাবিলা বলল, এই তুমি এখন কি বললা? কই কি বললাম? এই যে একটু আগে একটা খারাপ ভাষা বললাম। আরে ও লজ্জা পাইতেছে তাই বললাম। আমি সব লজ্জা ভাঙা নিমো, তুমি চিন্তা কইরো না। এটা বলে নেহা রাহাতকে জড়িয়ে ধরলো। ওই সবার সামনে জড়াইয়া ধরস কেন? তো কি হয়েছে, লজ্জা পাইছো তাই লজ্জা ভাঙতেছি। তাই বলে সবার সামনে? তো কি হয়েছে? এই তোরা থাম, সবাই দেখতেছে। বাহ, তুই জড়াইয়া ধরছ, কেউ দেখে নাই? নেহা রাহাতকে ছেড়ে দিয়ে বলল। নাবিলা নিশ্চুপ। আচ্ছা এসব কথা বাদ দে, এখন চল সবাই কোথাও থেকে ঘুরে আসি। কালকেও ঘুরছি, আজকেও। তো কি হয়েছে, চলো ঘুরতে যাবো। চলো বাবু। বাহ, এত বড় মাফিয়া হয়ে শালা বউয়ের কথা মানতেছস। তো কি হয়েছে, আমার কলেজের কথা মানতেছি। ভালোবাসা ঘুরতে গিয়ে দেখাস, এখন চল। আমরা সবাই গাড়ির কাছে আসতেই ভাই আমরা অবশেষে, আমরা দুইটা না সরি আমরা তিনটা ভাবি পেলাম। ভাইয়া ভাবিরা কিন্তু খুব কিউট। নজর দিস না, এখন গাড়ি বের কর। তারপর সবাই মিলে ঘুরতে আসলাম। চল সবাই গিয়ে পার্কে বসি। সবাই পার্কে গিয়ে ঘাসের উপর বসে পড়লাম। আর রানা, রাজু, আমার লোক পার্কের চারপাশে গুলি নিয়ে দাঁড়ায় আছে। তখনই নাবিলা বলল, আচ্ছা তুমি মাফিয়া ডন হয়ে এত রোমান্টিক হয়েছো কিভাবে? কেন, মাফিয়া ডন কি রোমান্টিক হইতে পারে না? আচ্ছা তোমাকে একটা কথা বলবো। বলবো, বলো। তুমি কি জন্য মানুষকে মারো? তুমি তো ভালো, কোনো মানুষ হইলেও তো পারতা, মাফিয়া হইছো কি জন্য? মাফিয়া হওয়ার কারণ কি? আমরাও জানতে চাই। এটা জানা কি খুব জরুরি?
আচ্ছা তাহলে শোন, আজ থেকে 10 বছর আগে আমার বাবা ছিল চিটাগাং এলাকার এমপি। আমি ছিলাম মা বাবার একমাত্র ছেলে। আমি এসএসসি শেষে বিদেশে পড়ালেখার জন্য চলে যাই, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা বিদেশে পড়ালেখার জন্য। কিন্তু বাবা মা আমাকে বিদেশে যেতে দিতে চাইছিল না, কারণ আমি বাবা মার একমাত্র ছেলে বলে। কিন্তু আমি বেশি জেদ ধরায় বাবা মা আমাকে যেতে দেয়। আমি বিদেশ গিয়ে পড়ালেখা করি। বিদেশে যাওয়ার পর পড়ালেখা করতে করতে 2 বছর চলে যায়। তো বাবা মা আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাই আমি বাংলাদেশে চলে আসবো তার আগের দিন আমার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করি। রিসিভ করতে একটা লোক যা বলল তা শুনে আমি ফ্লোরে বসে পড়লাম, কারণ কলটা রিসিভ করতেই বলল, হ্যালো মেহেদি। হ্যাঁ, কে আপনি? আমি তোমার বাবার লোক। তোমার বাবা মা? লোকটা কান্না করতেছে। কি হয়েছে বাবা মার? আর আপনি কান্না করতেছেন কেন? তোমার বাবা মা আর বেঁচে নেই। লোকটা কান্না করতে করতে বলল। এটা শোনার পর আমি মাটিতে বসে পড়ি আর কান্না করতেই লাগলাম। তুমি দেশে আসিও না, না হলে ওরাও তোমাকে মেরে ফেলবে। মানে কি বলতেছে? না আমার বাবা মা বলে আরো জোরে কান্না করে দিলাম। তোমার বাবা মাকে যারা মারছে তারা বেশি ভয়ঙ্কর লোক। আর তুমি যদি এখানে আসো, তারা যদি জানতে পারে তুমি তাদের ছেলে, তাহলে তোমাকে ওরা মেরে ফেলবে। মানে আমার মা বাবা খুন হয়েছে আর পুলিশ আর সবাই ওখানে কি করে? তোমার বাবা মাকে যারা মারছে তারা এই শহরের টপ মাস্তান। তাদের সাথে পুলিশ নেতা কেউ কিচ্ছু বলতে পারে না। ওরা খুব খারাপ কাজে লিপ্ত থাকে, সবাই খুন থেকে সব করে। ওরা সবাই এখানে একটা জায়গায় ড্রাগসের ব্যবসা করতে চাইছিল, কিন্তু তোমার বাবা কিছুতেই এই ব্যবসা করতে দিবে না। এটা শুনে ওরা তোমার বাবাকে খুন করে ফেলে আর তোমাদের সব বাড়ি আর সব কিছু নিয়ে ফেলে। আর এখন যদি তুমি এখানে আসো, ওরা যদি জানতে পারে তুমি ওদের ছেলে, তাহলে ওরা তোমাকেও মেরে ফেলবে। তুমি এখানে আসিও না। লোকটা কান্না করে বলল, আমি কান্না করতেছি না, আমি আমার মা বাবাকে অবশ্যই দেখবো শেষবারের মতো। তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে ওরা মেরে ফেলবে যদি তোমাকে দেখে। আমি কান্না করতেছি। কিছুক্ষণ কান্না করার পর, না, আমি আমার বাবা মাকে শেষবারের মতো দেখবই। আমি ছদ্মবেশ নিয়ে আসবো, কেউ আমাকে চিনতে পারবে না। কিন্তু কোনো কিন্তু না, আমি আসবো ব্যাস। তারপর ফোন কেটে আমি কান্না করতে লাগলাম। আমার শরীরে প্রতিশোধের আগুন চলতেছে। আমি কান্না করতে করতে ফ্রেশ হতে গেলাম, তারপর ছদ্মবেশ নিয়ে নিলাম। কালকে প্লেনের টিকিটটা ক্যান্সেল করে আজকে একটা টিকিট নিলাম। বিমানে করে বাংলাদেশে এসে সোজা বাড়ির কাছে চলে আসি। বাড়িতে এসে দেখি মা বাবার লাশগুলো অ্যাম্বুলেন্সে করে নিতেছে। তখন একটা লোক আমাদের বাড়ি থেকে বাইরে হলো, তার পিছনে অনেকগুলো লোক। লোকটা এসে বলল, এই এই দুইটাকে নিয়ে নদীতে ফেলে দে। এর এত সাহস জোকার কিং এর কথা মানে না। এই পুলিশ, আমার নামে কেস করবি না, আয় আমাকে ধরে নিয়ে যা। এই দুইটাকে নিয়ে নদীতে ফেলে দিস। বস, ওদের বাবারও সাহস নাই আপনার গায়ে হাত দেবে। কিরে, আমাকে নিয়ে যাবি না? তোদের এমপি কে মারছে। বস, ওরা ভালো করে জানে আপনাকে ধরে যাওয়া তো দূরের কথা, কেউ যদি আপনার নামে কিছু বলে, সে জানে তার পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। এই তোরা দুটাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি যা। বলেই জোকার কিং ভিতরে চলে গেল। আমি অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। কান্না করতে করতে আমাকে অ্যাম্বুলেন্সের কাছে দেখে পুলিশ জিজ্ঞেস করলো, এই তুই এখানে কি করিস? স্যার, আমি আর বললাম না, কারণ এখানে বললে জোকারের লোক জানতে পারবে। তুই ওনাদের কি হোস? আমি আর কিছু বললাম না। ও চল এখন। আমার কান্না আসতেছে, তবুও কান্না আটকে অ্যাম্বুলেন্সে গিয়ে বসলাম। তা তোমাকে যদি ওরা মেরে ফেলতো? আমি কিছু না বলে কান্না করতেছি। মা বাবার লাশ ধরে, মা বাবার লাশ দাফন করে আমি মা বাবাকে ধরে কান্না করতেছি। আমার শরীরে প্রতিশোধের আগুন চলতেছে। আমি মনে মনে ভাবতেছি আমি এর প্রতিশোধ নেব, কিন্তু সেটা অন্যভাবে। আমি সেখান থেকে সিলেট চলে যাই। সিলেটে গিয়ে একটা গ্যাং তৈরি করি। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ছিল বলে তাই আমার গ্যাং চালাতে কোনো অসুবিধা হতো না। আমি বিদেশ থেকে স্পেশাল লোক এনে সবাইকে ট্রেনিং দিতাম। গ্যাং তৈরি করে আমি আস্তে আস্তে গ্যাংয়ের লোক দিয়ে খারাপ লোকদের মারতে শুরু করি, কিন্তু আমার নিজের পরিচয় গোপন করতাম আর ছদ্মবেশ নিয়ে খুন করতাম। তো আস্তে আস্তে প্রিন্সের গ্যাং, এদের নাম সবাই জানতে পারে, কিন্তু কেউ প্রিন্সকে কেউ দেখে নাই। তারপর আমি চিটাগাঙে আসলাম, কিন্তু কেউ জানতো না। আমি এসে জোকার কিংয়ের 30 জন লোককে সেদিন রাতে মেরে ফেললাম।
জোকার কিং এর 40 জন লোক ছিল। 30 জন লোক একসাথে মারায় জোকার কিং ভয় পেয়ে যায়। তাই আমি প্ল্যান অনুযায়ী আমি আমার কতগুলো লোক মিলে জোকার কিং এর কাছে গেলাম। ভাই, আপনি 2 মাস আগে এখানকার এক মন্ত্রীকে মেরেছেন, তাই না? তুই কিভাবে জানোস? জোকার কিং খানিকটা অবাক হলো। জোকার কিং তুই করে বলাতেই আমার রাগ উঠে গেল, কিন্তু আমার প্ল্যান অনুযায়ী চলার জন্য মাথা ঠান্ডা করলাম। ভাই, আমি জানি। ভাই জানেন কালকে আপনার লোককে কে মেরে ফেলছে? তুই জানোস নাকি? বল, কে মারছে আমার লোককে? ভাই, আপনার লোককে মারছে আপনি 2 মাস আগে এই শহরে যে এমপি কে মারছেন সেই এমপির ছেলে, আর সে নাকি এখন আপনাকে আর আপনার ছেলেকে মারবে। জোকার কিং একটা ছেলে আছে, তার নাম বললাম না, আস্তে আস্তে জানতে পারবেন। কি? কার এত বড় সাহস জোকার কিংকে মারবে বলে? ভাই, ও আপনার চেয়েও ভয়ানক। ওর কাছে কাজ করে তারা সব লোক সিংহের মতো শক্তিশালী। এক একটা লোক প্রায় 10 জন লোককে একসাথে মেরে ফেলতে পারবে, আর তাছাড়া ওর দলে অনেক লোক। জোকার কিং খানিকটা চিন্তায় পড়ে গেল, কারণ কালকে তার 30 জন লোককে মেরে ফেলছে। তার কাছে আরো 10 জন লোক আছে। আমি জোকার কিংকে বললাম, আমি একটা কথা বলি ভাই। জোকার কিং একটু ভাবের জগৎ থেকে বের হয়ে বলল, বল। ভাই, আপনি এই শহর থেকে ঢাকা চলে যাবেন আপনার ছেলেকে নিয়ে, আর আপনি আপনার পরিচয় পাল্টে ফেলবেন। মানে তুই কি করতেছস? ভাই, আপনি যদি এখান থেকে ঢাকা চলে যান, সেখানে গিয়ে আপনি আপনার চেহারা পাল্টিয়ে ফেলেন আর আপনার ব্যাকগ্রাউন্ড, তারপর আপনি সেখানে গিয়ে ব্যবসা শুরু করবেন, আর আপনার ছেলেকে একটা কলেজে ভর্তি করায় দিবেন। আপনাকে তাহলে আর কেউ চিনতে পারবে না, আর এমপির ছেলে আপনাকে আর খুঁজেই পাবে না, আর আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। জোকার কিং কিছুক্ষণ ভাবার পর বলল, তুই ঠিক বলছস। তুই আমার অনেক বড় সাহায্য করছস, তাই তোকে এখানকার দায়িত্ব দিলাম। আর হ্যাঁ, কোনোভাবে যদি ওই এমপির ছেলে তোর পরিচয় জানতে পারে, তুই আমি কোথায় আছি বলবি না। আমি হাসলাম আর মনে মনে বলতেছি, এমপির ছেলে তোর সামনে বসে আছে, আর তোর কথা আবার এমপির ছেলেকে আমার বলা লাগবে? আচ্ছা, আমি বলবো না। তারপর জোকার কিং ওখান থেকে ঢাকা চলে আসে, আর ঢাকায় এসে ওর সবকিছু বদলে ফেলে আর তার ছেলেকে একটা কলেজে ভর্তি করে দেয়। কিন্তু জোকার কিং জানে না এমপির ছেলে ওর 24 ঘন্টারই খবর জানে। আমি আমাদের প্ল্যান অনুযায়ী আমিও জোকার কিং এর ছেলের মতো একই কলেজে ভর্তি হই, আর সেই কলেজটাই তো এই কলেজ। তোরা জানাস এরপর কি হয়েছে কলেজে? তোরা তো জানাসই। আমি সব বললাম। আমার সব কথা শুনে সবাই একটু চিন্তিত হলো। তা দেখে আমি বললাম, কি হয়েছে তোদের? না, আমরা একটা কথা বুঝতেছি না। এই জোকার কিং এর ছেলে আমাদের কলেজে পড়ে, কিন্তু ও কে? আমাদের একই প্রশ্ন। আরে, জোকার কিং এর ছেলে হলো, জোকার কিং এর ছেলেকে তোরা সবাই জানাস। তোরা সবাই জোকার কিং এর ছেলেকে চিনস, আর ওদের সাথে কথা বলছস। মানে তুই কার কথা বলতেছ? সবাই আস্তে আস্তে জানতে পারবি, এখন চুপ থাক। তারপর সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে গাড়িতে করে চলে আসবো। তখনই নাবিলা বলল, তোমার সাথে আমিও তোমার বাসায় যাব। হ্যাঁ, আমার সাথে কেন? তোমার সাথে তোমার বাসায় যাব, ওখানেই থাকবো। পাগল হইছো নাকি? বিয়ের আগে আমার বাসায় থাকবে মানে? তোমাকে ছাড়া একা ভালো লাগে না থাকতে, তাই। কয়দিন আগে তো আমাকে অপমান করতে, এখন আমাকে ছাড়াই ভালো লাগে না। তুমি এখনো আমাকে আগের মতো মনে করো? না, আমার বাবুটা আগে থেকে অনেক পাল্টে গেছে। আমি নাবিলার গাল টেনে বললাম, এখন আমাকে নিয়ে চলো তোমার বাসায়। এখন না, বিয়ের পর একেবারে আমার বাসায় চলে আসবে। নাবিলাকে জড়িয়ে ধরে বললাম, তা আমাকে বিয়ে কবে করবা? খুব তাড়াতাড়ি করব, আর আমার বাসায় নিয়ে আসবো। এখন আমাকে একটা ইয়ে দাও। এখন? দাও। এখন না, বিয়ের পর। এখন না দিলে আমি আর কথা বলবো না। আচ্ছা, দিতেছি বাবু, রাগ করো কেন? তারপর নাবিলাকে একটা ইয়ে দিলাম। তা দেখে নেহা রাহাতকে বলল, দেখছো প্রিন্স কত রোমান্টিক, আর তুমি একটুও রোমান্টিক না। ওই আমাদের রোমান্টিক কথা দেখে তোদের জ্বলে নাকি? জ্বলে, তাই বলতেছি। নাবিলা আর নেহা কথা বলা শুরু করলো। তা দেখে আমি বললাম, এখন চুপ থাকো সবাই, চুপ থাকো আর বাসায় চলো। নাবিলাকে আর নেহাকে ওদের বাসায় দিয়ে আমি আর রাহাত বাসায় চলে আসি। বিকেলে রানা এসে বলল, ভাই, মন্ত্রী আপনার সাথে দেখা করতে এসেছে। মন্ত্রীকে নিচে ওয়েট করতে বল, আমি নিচে আসতেছি। ভাই। আমি একটা শার্ট গায়ে দিয়ে নিচে আসলাম।
নিচে আসতে দেখি মন্ত্রী আমাকে সালাম দিল। কিছুক্ষণ কথা বলে মন্ত্রী চলে গেল। তারপরের দিন সকালে আমার গায়ের উপরই ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি নাবিলা আমার গায়ের উপর শুয়ে আছে। তা দেখে আমি বললাম, তুমি এখানে? কেন আসতে পারি না বুঝি? পারো, কিন্তু এখানে কিভাবে আসছো? আর ঠিকানা পাইছো কই? আর কখন আসছো? এতগুলো প্রশ্ন? আচ্ছা বলছি, একটু আগে গাড়ি দিয়ে আসছি, আর তোমার ঠিকানা আমার অজানা নয়। আচ্ছা বুঝলাম, এখন বুকের উপর থেকে ওঠো। আর একটু থাকি না। বিয়ের পর তো সারা জীবন থাকবে। আর একটু থাকলে সমস্যা কি? সমস্যা বলছি না, এখন কলেজে যাব, আর এখানে তুমি ছাড়া কেউ তো ঘুমাবে না। কি বললা তুমি? আমি কি বললাম? আমি তো শুধু... আমাকে আর কিছু বলতে না দিয়ে নাবিলা চারঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। আমি আবুলের মতো হয়ে গেলাম। এটা কি হলো? কেন? দেখতেই তো পারতেছো রোমাঞ্চ হইতেছে। আমি নাবিলার দিকে তাকিয়ে আছি। এভাবে তাকানোর কিছুই নেই। আর কোনো মেয়ের দিক তাকাবা না, তাকালে তোমার কি অবস্থা করব বুঝতেই পারবে। নাবিলা আমার কলার ধরে বলল, তোমার সাহস তো কম হয় নাই, প্রিন্সের কলার ধরো? আমি মজা করে বললাম, প্রিন্সের বউর কোনো সাহসের প্রয়োজন হয় না। তাই? এখন ওঠো, কলেজে যেতে হবে। আমি আর নাবিলা উঠে রাহাতের রুমের কাছে গিয়ে দেখি নেহা রাহাতকে জড়ায় ধরে আছে। তোদের রোমান্স শেষ? আমাদের কথা শুনে নেহার রাহাত খানিকটা লজ্জা পেল। সেজন্যই তুই এখানে আসার জন্য এত করতেছস? নাবিলা নেহাকে উদ্দেশ্য করে বলল, শালা তুই এত রোমান্টিক কেমনে? হ্যাঁ, আমি রাহাতকে উদ্দেশ্য করে বললাম, আমার জানকে কিছু বললে খুন করে ফেলবো। বাহ, এত ভালোবাসা! আমার ভাই তাহলে একটা ভালো বউ পাবে। ওই, তুই আমার প্রিন্সকে খুন করবি? তোর সাহস তো কম না। তোমরা এখন চুপ করো। আর রাহাত, চল ফ্রেশ হয়ে নে, কলেজে যাব। তারপর সবাই কলেজে চলে গেলাম। এভাবে 2 দিন চলে যায়। আমাদের খুনসুটি ভালোবাসা আর বন্ধুত্ব। একদিন বিকেলে রাহাত এসে বলল, আমি একটু একটা কাজে যাব। কই যাবি? এই একটা জায়গায় যাব। ও, গাড়ি আর গার্ড নিয়ে যা। গার্ড লাগবে না, শুধু একটা গাড়ি হলেই চলবে। আচ্ছা যা। আমার রাহাতের প্রতি সন্দেহ হয়, তাই আমি ছদ্মবেশ নিয়ে রাহাতের পিছু নিলাম। গাড়িটা কিছু দূর যেতে একটা বাড়ি গেটে দাঁড়ালো। বাড়িটা দেখে আমি একটু অবাক হলাম। কেন? বাড়িটা হলো চুকার কিং এর বাড়ি। রাহাত গেটে গাড়ি রেখে একবার এদিকে ওদিকে তাকিয়ে ভিতরে ঢুকলো। আমি গাড়িতে বসে একটা ছোট ক্যামেরা একটা খেলনা হেলিকপ্টারে লাগালাম, আর সেটা রিমোট কন্ট্রোল দিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকিয়ে দিই খেলনা হেলিকপ্টারটা দিয়ে ভিতরে সবকিছু দেখা যাচ্ছে। আমি হেলিকপ্টারটা এমন জায়গায় ফিট করলাম যাতে কেউ না দেখে, আর ওদের ভিতরে যা কথা হয় সব শুনতে পারি। তখনই অভিকে দেখি হাতে পায়ে ব্যান্ডেজ অবস্থায়। অভি রাহাতকে ভিতরে যেতে বলে। তুই এখানে কেন? বাবা, এই রাহাতের বাচ্চা এখানে কি করে? ও এখানে একটা কাজে এসেছে। মানে? তুমি জানো এই কুত্তাটা প্রিন্সের সবচেয়ে ভালো বন্ধু? জানি। আর ও কি কাজে এসেছে জানিস? কি কাজ? ও আবার? আমি তো বুঝতেছি না। ও আমাদেরকে প্রিন্সকে মারতে সাহায্য করবে। মানে বাবা? ও আমাকে কালকে কল বলেছে ও নাকি প্রিন্সকে মেরে ফেলতে আমাদের সাহায্য করব। মানে বাবা, প্রিন্স কত ভয়ঙ্কর তুমি তো জানো। আর তাছাড়া প্রিন্সকে মারতেও রাহাত কিভাবে সাহায্য করবে? আমি সব পারবো অভি, যদি আমার প্ল্যান মতো চলো। মানে তোর আবার কি প্ল্যান? আমরা যদি প্রিন্সের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে এখানে ডাকি, প্রিন্সকে যদি আমরা কল করে বলি এখানে চলে আসবে, সাথে কোনো লোক আনবে না, শুধু আমাকে নিয়ে আসবে। আর এখানে আসার সাথে সাথে আমি পেছন থেকে প্রিন্সকে গুলি মেরে দেব, আর আপনারাও সাথে সাথে গুলি করে দিবেন প্রিন্সকে। কারণ প্রিন্সকে যদি আমরা সাথে সাথে গুলি না মারি তাহলে ও আমাদের কাউকে বাঁচতে দিবে না। কারণ প্রিন্স এখানে ঢুকতে পারলে আমাদের গুলি করা শুরু করবে। আর প্রিন্স কেমন জিনিস জানেন তো, তাই আমরা ওকে এখানে ঢোকার সাথে সাথে গুলি করে দেব। প্ল্যানটা বুঝলাম, অনেক ভালো প্ল্যান। কিন্তু প্রিন্সের গার্লফ্রেন্ডটা? প্রিন্সের গার্লফ্রেন্ড হলো নাবিলা, শফিকুল চৌধুরীর মেয়ে। তুই নাবিলার কথা বলছিস? কি নাবিলা ওর সাথে প্রেম করে না? এটা হতে পারে না। আমি নাবিলাকে ছাড়বো না, ওকে আমি বিয়ে করতে চাইছি। ও যখন প্রিন্সকে ভালোবাসে ওকেও আমি বাঁচিয়ে রাখবো না। আচ্ছা, দুজনেরই কালকে ওদের শেষ দিন। কালকে আমি নাবিলাকে প্ল্যান করে কিডন্যাপ করব,
আর দুজনের হবে কালকে সেই দিন। আচ্ছা, একটা কথা বুঝলাম না, তোকে প্রিন্স এত ভালোবাসে শুনলাম, তারপরেও তুই কেন প্রিন্সকে মারতে চাস? এতে তোর লাভ কি? কারণ প্রিন্সকে মারতে পারলে আমি প্রিন্সের অনেক সম্পদ পাবো। কিন্তু তুই প্রিন্সকে মারবি, প্রিন্সের লোক কি তোকে ছেড়ে দেবে? প্রিন্সের লোক আমাকে বিশ্বাস করে, আর তারা জানতেও পারবে না যে আমরা প্রিন্সকে মারছি, কারণ প্রিন্স তো ওর লোকদের এত কিছু বলতে মানা করব। বাহ, তুই তো সেই প্ল্যান করে আসছস। আমি এখন যাই, না হলে প্রিন্সের বাচ্চাটা আবার আমাকে খোঁজা শুরু করে দেবে। সাবধানে যা। তুই কালকে বাসায় থাকিস নাবিলাকে কিডন্যাপ করার আগে। কেন? আমি কেন বাসায় থাকবো? থাকিস, কালকে বুঝবি আমি কি জন্য থাকতে বলছি। আমি তোকে বাসা থেকে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। এখন তুই যা, সাবধানে কাজ করবি যাতে প্রিন্স কিছু বুঝতে না পারে। বাসা থেকে বের হবে তার আগেই আমি তাড়াতাড়ি খেলনা হেলিকপ্টারটা রিমোট দিয়ে কন্ট্রোল করে এনে গাড়ি করে বাসায় চলে আসি। ও বাসায় আসার কিছুক্ষণ পর রাহাত আসে। রাহাত কিছুক্ষণ আমার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। আমি ভাবতেছি, তোরা নাবিলাকে কিডন্যাপ করে দেখ কেমন হয়, আর আমার প্ল্যান কেমনে চলে। জুকার কিং, তুই আমার ফাঁদে পা দিছস, কালকে দেখবি নিজের ছেলেকে নিজেই মেরে ফেলবি। তুই কি কষ্ট করে নাবিলাকে কিডন্যাপ করবি? আমি নিজেই তোদেরকে নাবিলাকে কিডন্যাপ করতে দিব, তারপর বুঝবি আমি কেমন খেলা খেলছি। আমি রানা রাজুদের সব প্ল্যান বললাম, ওদের সবাইকে সবকিছু বললাম প্ল্যানের ব্যাপারে। তারপরের দিন সকাল 10টায় নাবিলা বাসা থেকে কিছু দূর আসতেই জুকার কিং আর রাহাত মিলিয়ে নাবিলাকে কিডন্যাপ করে, কিন্তু কে জানতো না জুকার কিং যাদের দিয়ে কিডন্যাপ করাইছে ওরা সবাই প্রিন্সের লোক। নাবিলাকে কিডন্যাপ করার পর আমাকে কল দিল জুকার কিং। কি খবর প্রিন্স? প্রিন্সের খবর সবসময় ভালো থাকে। তুই আমার ছেলেকে মারছস? এখন কি তুই তোর ছেলেকে তুই মারবি? তোর এখনো তেজ গেল না, আর এখন আর তোর অবস্থাও ভালো থাকবে না। শালা, আমি জানি তুই কিসের কথা বলতেছস, কিন্তু কিছু কমো না, কিছুক্ষণ পর বুঝবি কার খবর কেমন হয়। এখন প্ল্যান মতো চলি। আমি মনে মনে ভাবতেছি, তোর কথা বুঝলাম না জুকার। তোর প্রাণের নাবিলা এখন আমার কাছে। মানে? আমি না বোঝার ভান করে। তোমার প্রাণের নাবিলাকে আমি কিডন্যাপ করছি। নাবিলাকে যদি পেতে চাও তাহলে এখনই এই পুরাতন গোডাউনে চলে আসো। যদি তোমার লোক নিয়ে আসো তাহলে নাবিলাকে মেরে ফেলবো, শুধু রাহাতকে নিয়ে আসবি। রাহাতকে কেন নিব? তোর সাথে এত কথা বলার ইচ্ছা নাই, যা বলতেছি তা কর, নইলে তোর নাবিলাকে আর খুঁজে পাবি না। আচ্ছা, তুই কিছু করবি না আমার নাবিলার, আমি এখনই রাহাতকে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়, আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবি না। আমি কলটা কেটে দিয়ে হাসতেছি। শালা, তোর সাহস তো কম না, প্রিন্সকে হুমকি দেস। কিছুক্ষণ পর বুঝবি প্রিন্সকে হুমকি দিলে প্রিন্স কি করে। একটু পর বুঝবি প্রিন্স কত বড় গেম তোর সাথে খেলতেছে। আমি রাহাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা পর ছদ্মবেশী প্রিন্স গোডাউনে পৌঁছায়। ছদ্মবেশী প্রিন্স আগে আগে ঢুকতেছে আর রাহাত পিছনে। ছদ্মবেশী প্রিন্স গোডাউনে ঢুকবে তার আগেই ঠাস 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 5টা গুলি ছদ্মবেশী প্রিন্সের শরীরে ঢুকে যায়। ছদ্মবেশী প্রিন্স সেখানেই মরে যায়। তা দেখে রাহাত মুচকে হাসতেছে, আর জুকার কি জোরে জোরে হাসতেছে। প্রিন্সকে মরতে দেখে নাবিলা জোরে জোরে চিৎকার করে কান্না করে দেয়। তখনই জুকার কিং এর মোবাইলে একটা কল আসে। কলটা রিসিভ করতেই, কি রে, প্রিন্সকে মারতে গিয়ে নিজের ছেলেকে মেরে ফেললি? মানে তুই কি বলতেছস? আমি তো প্রিন্সকে আমার সামনেই মারলাম। প্রিন্সকে মারা এত সহজ? প্রিন্সের মতো ছদ্মবেশীকে তোর মতো জোকার কিং এর মারার সাহস নাই। প্রিন্স যেমন ছদ্মবেশ নিতে পারে, তেমনই অন্য কাউকে ছদ্মবেশী ধারণ করাইতে পারে। আগে তুই যাকে গুলি মারছস তার মুখের চামড়াটা তো একটু টান মার, জোকারের বাচ্চা। জোকার সাথে সাথে ছদ্মবেশ নেওয়া প্রিন্সের গালের চামড়াটা টান দিল, আর সাথে সাথে অভি বলে চিৎকার করে কান্না করে দিল। আর নাবিলা, ছদ্মবেশী প্রিন্স, অভি এটা দেখে অবাক হয়ে গেল। জোকার কিং অভিকে বুকে নিয়ে কান্না করতেছে, আর তা শুনে আমি হাসতেছি। তখনই ঢাস ঢুস জোকার কিং পিছনে ফিরে দেখে তার সব লোক পড়ে আছে মাটিতে, আর রাহাত হাসতেছে। আমার ছেলে আর সব লোক মরছে, আর তুই হাসছস? তোকে আগে তোর পিছনে দেখ। জোকার কিং পিছনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে জোকার কিং তখনই গুলি মারতে যাবে, তখনই
আমি দিলাম একটা ঘুষি, জোকার কিং এর হাত থেকে বন্দুকটা পড়ে গেল আর জোকার কিং গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়লো। আমি তখনই বললাম, প্রিন্সের সাথে পাঙ্গা নেওয়ার সাহস কারোর নাই। প্রিন্সের সাথে তুই পাঙ্গা নিছোস, দেখছোস প্রিন্স একবার প্ল্যান করে সোজা তোর হাতে তোর ছেলেকে খুন করে দিল। দোস্ত, প্ল্যানটা কিন্তু অনেক জোর ছিল। শালা তোর মাথায় অনেক বুদ্ধি। কিসের প্ল্যানের কথা বলতেছিস তোরা? শুনবি আমাদের প্ল্যান সম্পর্কে? তাহলে শোন। আমি প্ল্যান করে রাহাতকে তোর কাছে পাঠাইছি আর এগুলো বলতে বললাম। রাহাতের কথা মতো নাবিলাকে তোরা কিডন্যাপ করলি, আর যাদের দ্বারা কিডন্যাপ করালি সব আমার লোক, আর তোর ছেলে তোর বাসায়। আর তুই আমাকে কল করার পর আমি রাহাতকে নিয়ে তোর বাসায় যাই আর অভিকে অজ্ঞান করি। তারপর ও ব্যান্ডেজ খুলে ওকে পুরো আমার মতো ছদ্মবেশ ধারণ করায়। তারপর তোর ছেলেকে গাড়ি দিয়ে গোডাউনের বাইরে এনে গাড়ি থেকে আমি নেমে যাই, আর রাহাত তোর ছেলেকে গাড়ি থেকে নামিয়ে কিছু দূর পর যেয়ে পানি মারে। তারপর অজ্ঞান হবার পর আমি তো বাসায় ছিলাম, আমি এখানে আসলাম কিভাবে? তোকে আমি নিয়ে আসছি, তুই একটু ঘুমিয়ে পড়ছিলি, তাই আমি গাড়িতে করে নিয়ে আসছি তোকে। কিন্তু আমার ব্যান্ডেজ কই? আর এখন এত কথা বাদ দে, এখন ভিতরে চল, না হলে কিছু বুঝবি না, আর ভিতরে গেলে সব বুঝবি। তারপর এখানে ঢোকার সাথে কি হলো তা তো জানাসি, আর তোর ছেলেও বুঝে গেছে ভিতরে গেলে কি হবে। এখন তোরও শেষ দিন হবে। কিন্তু ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি কেন আমাকে মারতে যাচ্ছেন? মরণের সময় ভয় ডাকস? আচ্ছা, তোকে কেন মারতেছি শোন। তুই আমাকে এতিম করছস, তুই আমার বাবা মাকে মারছস। ভাই, আমি আপনার বাবা মাকে মারছি মানে? কেন মনে নাই? চিটাগাং শহরের এমপি আর তার বউকে মারলি, মনে আছে? সেই এমপির ছেলে হলাম আমি। তোকে আমি তখন মারতে চাইছি, কিন্তু মারি নাই, তোকে অন্যভাবে মারবো। তাই সেদিন আমি ছদ্মবেশ নিয়ে তোর কাছে গেছিলাম আর তোকে এই শহরে আসতে বললাম, তা মনে আছে? ভাই, আমাকে মাফ করে দেন। প্রিন্স সবাইকে মাফ করলেও তোকে মাফ করবে না। রাহাত, তুই নাবিলাকে নিয়ে বাইরে গাড়িতে নেহার কাছে যা, তোরা এসব দেখতে পারবি না। রাহাত নাবিলাকে নিয়ে বাইরে চলে যায়। আমি একটা বড় ছুরি নিয়ে প্রথমে জোকার কিং এর হাত পা সবগুলো কেটে লবণ আর মরিচ দিলাম। 5 মিনিট এভাবে রাখলাম। জোকার কিং চিল্লায় বলতেছে, ভাই আমাকে আর কষ্ট দিয়েন না ভাই। ভাই, আমি আপনার পায়ে ধরি ভাই। ভাই, আমাকে আর কষ্ট না দিয়ে মেরে ফেলুন ভাই। তোর মরার খুব শখ তাই না? এই ল বলে এক কূপে ওর গলাটা কেটে দেই। তারপর রানা আর রাজুকে বলি, এটা লাশ সোজা নদীতে ফেলে দিবি। জি ভাই। কাজ শেষ। চল। সবাই গাড়িতে বসার পর নাবিলা আমার উপরে অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। আমার জানটা কি রাগ করছে নাকি? নাবিলা নিশ্চুপ। কি কলিজা, আমি তো কিছু করি নাই, তাহলে রাগ করছো কেন? নাবিলা এবার বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমাকে শুধু তোমার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ব্যবহার করছো। কে বলছে? তোমাকে আমি অনেক ভালোবাসি। যেদিন এই শহরে আসছি সেদিন তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে যায়। সব মিথ্যা কথা। নাবিলা অভিমান করে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না নাকি? আমি সত্যি তোমাকে ভালোবাসি। আচ্ছা, কি করলে বিশ্বাস করবে? আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে। আমি নাবিলাকে জড়িয়ে ধরে একটা কিস করলাম। শালা আমাদের সামনে সব কিছু করবি নাকি? কেন, সমস্যা করলে? তোমরা রোমান্স কর। আমি নাবিলাকে শক্ত করে আমাদের সামনে সবকিছু করবি নাকি? নেহাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে রাহাতকে 2-3 দিনে নেহা পুরো রোমান্টিক করে ফেললো। আমি নাবিলাকে জড়িয়ে ধরার পর নাবিলা বলল, আমাকে এভাবে জড়িয়ে ধরে সারা জীবন ভালোবাসবে তো? মরার আগ পর্যন্ত সারা জীবন এভাবেই জড়িয়ে ধরে ভালোবাসবো। প্রিন্স এটা বলে নাবিলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। যারা অলওয়েজ আমাদের পাশে থেকেছেন লাইক কমেন্ট করে, তাদের প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের কারণেই নতুন নতুন ভিডিও বানানোর এত অনুপ্রেরণা পাই। যারা যারা এই গল্পের সিজন 2 দেখতে চান তারা লাইক দিন এবং কমেন্টে জানান। এই পর্বে যদি 1000 লাইক আসে তাহলে খুব শীঘ্রই সিজন 2 পাবেন। সো আর দেরি না করে এখনই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।